আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইভ। আমরা এর আগে একটা লাইভ করেছিলাম এবং সেটা ছিল হচ্ছে ক্যারিয়ার নিয়ে এবং কিছুটা আইটি রিলেটেড। তো আমরা এরই ধারায় নতুন একটা লাইভ নিয়ে আসছি, লাইভ ব্রডকাস্ট। আজকে আমাদের লাইভে স্পেশাল গেস্ট শ্রদ্ধেয় সুমাইয়া আপু। আহ ওনাকে অনেক রিকোয়েস্টের পরে ওনাকে আমাদের লাইভে জয়েন করাতে পারছি, এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। তো কিছুক্ষণের মধ্যে উনি জয়েন হবে। তো এর আগে আমরা কিছু ভিউজ গেইন করে নেই, দেখি লাইভের কি অবস্থা। সবাই প্লিজ জয়েন হন এবং যারা যাদের ফ্রেন্ড আছে বা আইটি ক্লাব গ্রুপে যাদেরকে জয়েন করাইছিলেন আর কি, সবাই প্লিজ একসাথে জয়েন হন বা শেয়ার করতে পারেন লিঙ্কটা। আমাদের লাইভ শুরু হয়ে গেছে, 1 মিনিট হয়ে গেছে। আহ, আমরা ইনশাআল্লাহ আরো ভিউয়ার্স চাচ্ছি। সো সবাই অ্যাড হন এবং প্লিজ লাইভটা শেয়ার করেন। তারেক, জি ভাইয়া। তারেক তুমি কি আমাকে শুনতে পারতেছো? জি আচ্ছা, তুমি আপুর ইন্ট্রোডাকশন করার পরে যদি ভিউস হয়, আপুকে একটু অ্যাড করে দিও প্লিজ। আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছি এখন আমরা 7 জন দেখতেছে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যারা দেখতেছেন আপনারা প্লিজ আপনাদের মানে টাইম লাইনে আমাদের এই লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলে যারা যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিন, যেহেতু আমরা বাইরে থেকে গেস্ট আনছি। তো যত বেশি ভিউ হবে তত বেশি ভবিষ্যতে আপনারা এই চান্সটা পাবেন। আরো এরকম কেরিয়ার আড্ডার আয়োজন করবো আমরা। আর আজকের লাইভের বিষয়টা একটু বলে দিই। আজকের লাইভটা হবে হচ্ছে কেরিয়ার বিল্ড আপের উপর। অর্থাৎ অনেকেই কেরিয়ার নিয়ে অনেক চিন্তিত, যে থাকেন না কেন, কলেজ ভার্সিটি বা বেকার যাই থাকেন না কেন, কেরিয়ার নিয়ে সবাই আসলে চিন্তিত। তো কেরিয়ার নিয়ে আসলে আপু আজকে কিছু কথা বলবে এবং তার সাথে ডিসকাশন করব, এই নিয়ে আলোচনা করব। সো যারা ইন্টারেস্টেড অবশ্যই থাকবেন এবং লাইভটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভালো কিছু ওয়েট করছে সবার জন্য। এবং সবাইকে প্লিজ মেনশন করে দেন, আমরা কিছুক্ষণের মধ্যেই আপুকে জয়েন করে দেবো। সো প্লিজ সবাই সবাই তাদের ফ্রেন্ডকে মেনশন করেন এবং লাইভটা শেয়ার করেন। আমি এটা আমাদের যতগুলো গ্রুপ আছে সবগুলোতে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো অলরেডি আমাদের 3 মিনিট 3.5 মিনিটের মতো হয়ে গেছে। তো আপুকে অ্যাড করে দেই নাকি ওয়াসিফ ভাইয়া? ওকে, সো আজকে আমাদের যিনি স্পেশাল গেস্ট তাকে আমি অ্যাড করে দিচ্ছি স্ক্রিনে। সো উনি নিজে আপনার নিজের পরিচয়টা দিবে। সো ওয়েলকাম আপু, আসসালামু আলাইকুম। আপু আপনার আসসালামু আলাইকুম মাইক্রোফোনটা আপু। অফ আছে। আপনার মাইক্রোফোনটা অফ আছে আপু। সরি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর ওয়াসিফ, তারেক, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি আপু, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। যারা লাইভটা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ কমেন্ট করেন যে আমাদের তিনজনের কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বা ভিডিও কি ক্লিয়ার কিনা। এই জিনিসটা প্লিজ আমাদেরকে একটু জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আচ্ছা, সো ফার্স্টে কি আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে নেব? জি আপু, আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে দেন। জি আপু, আমরা চাবো আপনার ইন্টারাকশন আপনি দেন, কারণ আমরা হয়তো এই যে অনেক ছোট, আমি চাচ্ছি আপনি আপনার ইন্টারাকশনটা দিয়ে দেন। ওকে, ফার্স্ট অফ অল আমি ফার্স্টে থেকে যদি শুরু করি, তো ফার্স্টে যখন আমাকে এই আইটি ক্লাবের কেরিয়ার আড্ডার জন্য রিকোয়েস্ট করা হয়, তো তখন আমি আসলে অনেক বেশি নার্ভাস ছিলাম এবং অনেক বেশি ভয় পেয়েছিলাম, কারণ আমি নিজে আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না। আমি আইটি সম্পর্কে কিছু জানি না, আমার কম্পিউটারের স্কিল সেরকম ভালো না, আমি এতটা কম্পিউটারে স্কিল পিপল না। সো আইটি ক্লাব মিনস আমার কাছে তখন মনে হয়েছিল যে হ্যাঁ, এখানে আইটি নিয়ে খুব কাজ হচ্ছে বা সব টেক রিলেটেড ছেলেমেয়েরা আছে যারা সিএসসি কোডিং দেন এই রিলেটেড কাজগুলো করছে। তো আমি এখানে এসে কি বলবো, সো আমি একটু কনফিউজ ছিলাম। সো দেন যারা আইটি ক্লাবের দায়িত্বে আছে তারা আমাকে বলেছে যে আপু আসেন, আপনি আপনার মতো করে কথা বলেন। সো ফার্স্ট অফ অল যারা লাইভটা শুনছে তাদেরকে বলছি যে আমি কিন্তু ওরকম খুব বড় মাপের কোনো মানুষ না। আমি
তো এখন স্টুডেন্ট, আপনাদের মতো এখন ফাইনাল ইয়ারে আছি। করোনার কারণে আসলে সবকিছু বন্ধ হয়ে আছে। সো আমি বেসিক্যালি যেটা বলবো যে পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট লাইফ থেকে যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ছিলাম, তো তখন থেকে অনেক বেশি এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করেছি। সো সেই দিক থেকে মাশাআল্লাহ অনেকগুলো বাংলাদেশের বড় বড় অর্গানাইজেশন, নামকরা প্রতিষ্ঠান, তারপর অনেকগুলো ইউনিভার্সিটির সাথে কোলাবোরেট অনেক ধরনের ইভেন্ট করা হয়েছে। সো নিজের স্কিল গুলো ওভাবে ডেভেলপমেন্ট করার অনেক সুযোগ হয়েছে। সো বর্তমানে এই কোয়ারেন্টাইনে যেটা করছিলাম সেটা হলো যে একটু ডিজিটাল মার্কেটিং শেখার ট্রাই করছিলাম, পাশাপাশি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি স্টোরি টেলার, সেটার আমি এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছি। পাশাপাশি ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের আমি অ্যাসিস্ট্যান্ট কমিউনিকেশন হেড হিসেবে তাদের দায়িত্ব পালন করছি। পাশাপাশি আমি 2017-এ ভিশন 2020 সাউথ এশিয়া, যেটা হলো এসডিজির 5টা গোলস নিয়ে কাজ করে, সেটার কমিউনিকেশন হেড হিসেবে, বাংলাদেশের কমিউনিকেশন হেড হিসেবে আমি কাজ করতাম। সো এখন সেটার সাথে নেই, আগে করতাম। পাশাপাশি আমি কন্টেন্ট লিখি, মোটামুটি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করি। টক স্টোরি, যেটা বাংলাদেশের মোটামুটি এখন অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম, সো সেটার আমি কন্টেন্ট রাইটার হিসেবে আছি। পাশাপাশি আরো অনেক সামাজিক সংগঠনের সাথে আছি। আমার এই ধরনের কাজগুলো করতে অনেক ভালো লাগে। মাঝে মাঝে টুকটাক হোস্টিংও করি, কোয়ারেন্টাইনে একটু বেশি হোস্টিং করা হয়েছে। সো বলতে গেলে এই রিলেটেড কাজ, লিডারশিপ বা কমিউনিকেশন স্কিল, সফট স্কিলের উপর মাঝে মাঝে টুকটাক ট্রেনিংও করি। সো এই হলো যে আমার মোটামুটি শর্টকাট একটা বায়োডাটা। আই এম সরি, আমি মেবি অনেক বেশি সময় নিয়ে নিয়েছি। না আপু, আপনি অনেক কম ইন্ট্রোডাকশন দিছেন। একদমই ঠিক আছে আপু, সমস্যা নাই। আমার এটা শুনে, মানে আপনি যেগুলো বললেন এটা শুনে আমার মনে একটা প্রশ্ন আসলো, আপনি এতগুলা সামাল দেন কিভাবে? আচ্ছা, হ্যাঁ, এই প্রশ্নটা আমাকে অনেকেই করে, কারণ আমি আসলে আমার ফ্রেন্ডরা যেটা দেখে যে আমি সারাদিন এই ক্লাস করতেছি, ইউনিভার্সিটিতে টাইম দেওয়ার পর পরই এরকম 3-4টা অর্গানাইজেশনে টাইম দিচ্ছি। ইভেন আমি যদি 2019-এর ক্ষেত্রে আমি বলি যে 2019 সালে আমি যেটা করতাম কি, আমি প্রতি সপ্তাহে কমপক্ষে 2টা করে আমার ইভেন্ট করতে হতো। মানে আমার প্রতিদিনই কিছু না কিছু কাজ করতে হবে আমাকে। আমার মধ্যে এমন একটা জিনিস এসে পড়ছিল যে আমার খুব বেশি ইভেন্ট করতে হবে, খুব বেশি কাজ করতে হবে, খুব বেশি ক্লাবিং করতে হবে। সো অনেকে আমাকে কোশ্চেন করে যে আপু আপনি এত কিছু ম্যানেজ করেন কিভাবে। সো বিষয়টা হচ্ছে কি যে আমরা কিন্তু স্টুডেন্ট লাইফে আমাদের ইউনিভার্সিটি প্লাস পড়াশোনার পাশাপাশি আমাদের হাতে অজস্র টাইম থাকে। সো আমরা সেক্ষেত্রে কি করি যে এই সময়টাতে আমরা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে একটু ট্যুরে গেলাম, একটু আমরা গসিপ করলাম, বা তারপর রেস্টুরেন্টে খেতে গেলাম, বা আমরা রিলেশনশিপে থাকি, ওখানে অনেকটুকু সময় চলে যায়। সো আমার আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর যেটা হয়েছিল যে আমি হলো ঢাকার মফস্বল শহরে ছিলাম, বাবার জব সেক্টরের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জেলায় থাকতে হয়েছে। তো যখন ঢাকাতে এসে ইউনিভার্সিটিতে অ্যাডমিট হই, তো আমার এখানে কোনো ফ্রেন্ডই ছিল না, কারণ আমার ইন্টার পর্যন্ত আমি ঢাকার বাইরে ছিলাম। তো আমি আসলে ওরকম কোনো ভালো ফ্রেন্ড পাইনি, পাশাপাশি আমার ওরকম কোনো ভালো বন্ডিং হয়নি কারোর সাথে। খুব ক্লোজ ফ্রেন্ডশিপ টাইপের যে বন্ডিংটা হয় সেটা আমি করতে পারিনি। সো ইউনিভার্সিটিতে থাকলে যেটা দেখা যেত যে আমি অনেক ডিপ্রেস থাকতাম, আমার ওরকম কিউট কিউট টাইপের ফ্রেন্ড নাই, সবাই যেমন এনজয় করতেছে, মজা করতেছে, সো আমি সেটা করতে পারতেছি না। সো তখন আমার খুব খারাপ লাগতো। পাশাপাশি আপনারা যারা ঢাকার স্টুডেন্ট বা ঢাকার ইউনিভার্সিটি বা কলেজগুলোতে পড়েন, যেটা দেখবেন যে যখন ঢাকার বাইরে থেকে স্টুডেন্টরা আসে, সেখানে যারা ঢাকার স্টুডেন্ট তাদের সাথে ওই বাহিরের স্টুডেন্টদের ম্যাচ আপের ক্ষেত্রে একটু সমস্যা হয়। যদিও আমার আমার দাদু বাসা বা আমাদের বাসা ঢাকাতে, কিন্তু আমরা ওই যে আব্বুর চাকরির সূত্রে যেহেতু বাহিরে ছিলাম, তো আমি যখন ঢাকার ওই ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মিশতে যেতাম, তখন সেখানে এক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন হয়ে যেত, বা তারা আমাকে পাত্তা দিতে যেত না, সত্যি কথা যেটা। তো তখন আসলে আমি ভাবতাম যে আমি কিভাবে আসলে কি করব, কি করলে আসলে আমি আমার ফ্রেন্ডদের কাছে পাত্তা পাবো, পাশাপাশি আমাকে তারা একসেপ্ট করবে। তো তখন আমার কাছে ওয়ে ছিল, আমার আরেকটা ফ্রেন্ড ছিল যে খুব বেশি ক্লাবিং করতো তখন।
তো ওকে দেখতাম যে ওকে দেখলে আমার খুব ভালো লাগতো যে ও খুব পশ, প্রতিদিন সেলিব্রিটি নিয়ে ছবি দিতেছে, ওর ছবিতে অনেক অনেক কমেন্ট আসতেছে। তো আমার ওকে দেখলে খুবই ভালো লাগতো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও ক্লাবিং করব, আমি অর্গানাইজেশনে কাজ করব, তখন আমি এরকম সেলিব্রিটিদের সাথে দেখা করতে পারবো, তাহলে আমাকে মানুষ পাত্তা দিবে। তো ওই থেকে হলো আমি কাজ করা শুরু করা। তো তারপর আসলে ওই মোহটা এখন চলে গেছে, এখন আসলে কাজকে ভালো লেগে গেছে এবং কাজ করতে করতে নতুন কিছু শেখার প্রতি এখন আগ্রহ তৈরি হয়েছে। তো আমি যেটা বললাম যে আমি আসলে সময়টা এইভাবেই ম্যানেজ করি, কারণ ওই যে আমার এখন পর্যন্ত ওরকম ফ্রেন্ড সার্কেলে কিউট কিউট টাইপের ফ্রেন্ড হয়নি, তারপর রিলেশনশিপ বা আদার টাইপের জিনিসগুলোতে আমার আসলে সময় ব্যয় করতে হচ্ছে না। তো আমার হাতে আসলে পড়াশোনার পাশাপাশি অনেক অনেক অজস্র সময় পড়ে থাকে। তো এই সময়গুলোকে আমি আসলে প্রোডাক্টিভ কাজের পেছনে লাগানোর চেষ্টা করি এবং আমি এই কাজগুলো করে আসলে মানে হ্যাপি থাকি। সত্যি কথা যেটা যে মানুষকে হেল্প করার মাধ্যমে বা নিজের কোনো একটা স্কিল গ্যাদার করার মাধ্যমে আসলে অনেক বেশি বেটার ফিল করা যায় বা অনেক বেশি হ্যাপি থাকা যায়। জি আপু, আপনাকে দেখে আসলে আমরা অনেক জেলাস এবং আমরাও আপনার মতো হতে চাই, অনেক সেলিব্রিটিদের সাথে ছবি তুলতে চাই। না ওটা কিন্তু মানে ওই বাচ্চা সময়কার, ওই ফার্স্ট ইয়ার একটা বাচ্চা সময়কার চিন্তা ভাবনা ছিল, এখন কিন্তু ওরকম নাই। জি, সবাইকে একটা কথা বলতেছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কোশ্চেন থাকবে, তো প্লিজ কমেন্টে কোশ্চেনটা করবেন এবং আমরা ওটা রিপ্লাই দিব। আশা করছি সবাই কোশ্চেন করবেন এবং ইনশাআল্লাহ ওটা রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আপু ওটা রিপ্লাই দিবে। জি আপু, আপনাকে খুবই একটা ক্রিটিক্যাল কোশ্চেন করি যে এই করোনার মধ্যে আপনি কিভাবে সময় কাটাচ্ছেন, বা কোনো প্রোগ্রাম কি অর্গানাইজ করা হচ্ছে করোনার মধ্যে? বিষয়টা হচ্ছে যে যখন থেকে করোনা ভাইরাস শুরু হয় মার্চ মাস থেকে, তো সব ইউনিভার্সিটি সবকিছু মোটামুটি বন্ধ হয়ে যায়। তো তখন যেটা ছিল যে আমি প্রথম দিকে মনে করেছিলাম যে করোনা মাত্র শুরু হয়েছে, মেবি এটা 1 মাস কন্টিনিউ করবে, তারপর মেবি সবকিছু খুলে দিবে। তো আমার আশেপাশে আমার ফ্রেন্ডরা যেটা করতেছিল, অনেক বেশি অনলাইন লাইভ প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছিল বা ওরাও অনেক ভালো ভালো কাজ করতেছিল, বা আমার যারা সহকর্মী ছিল তারা খুব অ্যাক্টিভলি বিভিন্ন ধরনের অনলাইন ইভেন্ট করতেছে বা অনলাইনে তারা আর কি কাজ শুরু করেছিল। তো আমি যেটা ভাবতেছিলাম যে আমি ফিজিক্যালি তো অনেক অনেক কাজ করতাম, ফ্যামিলিকে টাইম দেওয়া হতো না, সো আমি একটা কাজ করি, ফ্যামিলিকে টাইম দিই। সো যখন ফ্যামিলিকে টাইম দিলাম বা আমার ওই সময়গুলো ভালো যাচ্ছিল, বাট আমি দেখছিলাম যে না, আসলে করোনা অনেক দিন মানে থাকতেছে বা সবাই অনেক আর নতুন নতুন স্কিল গ্যাদার করে ফেলছে, সো আমি আবার পিছনে পড়ে যাচ্ছি। তো তখন যেটা করলাম যে নতুন নতুন কিছু স্কিল গ্যাদার করার ট্রাই করেছি করোনার মধ্যে, যেমন আমি ডিজিটাল মার্কেটিং শিখছি সেটা বললাম। তো পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো অনলাইন কোর্স প্রোভাইড করছে, কোর্সেরা থেকে কমিউনিকেশন তারপর মার্কেটিং এর উপর নতুন কিছু স্কিল গ্যাদার করার চেষ্টা করেছি। যেহেতু আমি কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং এখনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টে পড়াশোনা করতেছি, বাট আমার প্যাশন হলো মার্কেটিং, আমি মার্কেটিং সেক্টরে আসলে জব করতে চাই। সো এই টাইমটা আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ ছিল যে আমি মার্কেটিং এর বিষয়ে অনেক নলেজ গ্যাদার করতে পারছিলাম বা অনেক অ্যাসেসমেন্ট করতে অ্যাটেন্ড করতে পারছিলাম, জানো ইন ফিউচারে যেহেতু আমি ফাইনাল ইয়ারে, সো আমার গ্রাজুয়েশনের পরপরই আমাকে জব সেক্টরের জন্য জব সেক্টরের দিকে যেতে হবে বা তখন অনেক বড় একটা কম্পিটিশন চলে আসবে। সো আমি যেটা করছিলাম যে আমি মার্কেটিং বিষয়ে পড়াশোনা করতেছিলাম খুব বেশি। পাশাপাশি যেটা করেছি যে টুকটাক গ্রাফিক্স শেখার চেষ্টা করেছিলাম, বাট আমি আসলে ড্রয়িং এ অনেক বেশি কাঁচা, আর আমি আসলে গ্রাফিক্স শিখতেছিলাম, বাট আমি আসলে কিছু পারি নাই। সো আমার গ্রাফিক্স যেগুলো হয় সেগুলো অনেক জঘন্য হয়, সো আমি বুঝতে পারছি আসলে আমি গ্রাফিক্স পারবো না। সো কন্টেন্ট রাইটিংটাও আমি আগে টুকটাক লেখালেখি পারতাম, কোভিড এর মধ্যে হলো যে আমার কন্টেন্ট রাইটিং স্কিলটা আরেকটু ডেভেলপ করতে পেরেছি এবং মোটামুটি অনেক ভালোভাবে ডেভেলপ হয়েছে। আর পাশাপাশি যেটা করেছি যে কিছু অনলাইন ওই যে লাইভ প্রোগ্রাম হোস্টিং করেছি বললাম তো, আর পাশাপাশি একটু কুকিং শিখেছি, ফ্যামিলিকে সময় দিয়েছি। তো আমার মোটামুটি কোভিড এর লং টাইমটা অনেক ভালো কেটেছে। পাশাপাশি অনেক বেশি বই পড়েছি। তো আমার বই পড়ার প্রতি আগে থেকে অনেক বেশি নেশা ছিল, বাট ওইভাবে বই পড়ার মতো স্পেস পাইতাম না, সময় পাওয়া যেত না। তো এখন আসলে অনেক বেশি পরিমাণে বই পড়তে পেরেছি। ধন্যবাদ।
জি আপু, তো অনেকেই বিভিন্ন প্রোগ্রাম করতে চাইতেছে বা একদমই বিগিনার কলেজ লেভেলে আছে, তো তারা কিভাবে স্টার্ট করবে বিভিন্ন প্রোগ্রাম করা বা অর্গানাইজের সাথে যুক্ত হওয়া, এসব ব্যাপারে যদি কিছু বলতেন আর কি, বিগিনারদের জন্য কিভাবে তারা স্টার্ট করবে। ওকে, ফার্স্ট অফ অল যারা কলেজ লেভেলে আছে তাদের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে তোমরা এখন কলেজে পড়ো, যেহেতু তোমাদের কলেজ লাইফটা কিন্তু অনেক বেশি ছোট, জাস্ট 2 বছরের একটা সময়, এই সময় সিলেবাসটা অনেক বেশি বড় থাকে। তো সবার আগে মেইন ফোকাস তোমার স্কিল ডেভেলপমেন্ট না হয়ে পড়াশোনাটা হওয়া উচিত, সবচেয়ে বড় ফোকাসটা। কারণ তুমি ইউনিভার্সিটি লেভেলে এসে অনেক বড় একটা সময় পাবা, তখন তুমি তোমার স্কিল গুলা আস্তে ধীরে ডেভেলপ করতে পারবা। কলেজে থাকা অবস্থায় তোমার সবচেয়ে মেইন দায়িত্ব হবে যে তোমার যে ডিপার্টমেন্টাল সাবজেক্ট গুলো আছে, তোমার যে বিষয়টা আছে সেটা যেন ভালোভাবে করতে পারো। কারণ তুমি ধরো কলেজ লাইফে অনেক অর্গানাইজেশন করলা, অনেক বেশি ক্লাবিং করলা, অনেক স্কিল ডেভেলপ করলা, বাট অ্যাডমিশন বা ইউনিভার্সিটি লেভেলে এসে তুমি ভালো কোথাও চান্স পেলে না, তখন কিন্তু তোমার ক্ষেত্রে যেটা হবে যে তুমি এত নলেজ গ্যাদার করার পরও ওই যে ইউনিভার্সিটির ট্যাগলাইনটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ম্যাটার করে, অনেক ক্ষেত্রে করে না, অনেক ক্ষেত্রে করে। সো তখন তুমি নিজেই হতাশায় ভুগবা। সো ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে যে পড়াশোনাটার দিকে ফোকাস করতে হবে। সেকেন্ড, তুমি যেটা করতে পারো, তুমি যেই কলেজের স্টুডেন্ট হও, তোমাদের কলেজে টুকটাক কিছু ক্লাব থাকতে পারে, লাইক ডিবেটিং ক্লাব, বেশিরভাগ কলেজে স্কুলে থাকে আমি যতটুকু জানি। তারপর ল্যাঙ্গুয়েজ ক্লাব বা আদার্স কোনো ক্লাব থাকলে তুমি ওই ক্লাব গুলোতে জয়েন করতে পারো। পাশাপাশি এখন আমাদের বাংলাদেশে অনেক অনেক অর্গানাইজেশন আসছে। তো তোমাকে ফার্স্ট ডিসিশন নিতে হবে যে তুমি আসলে কি ধরনের কাজ করতে চাইতেছো, ঠিক আছে? কারণ অর্গানাইজেশন গুলোতে কিন্তু বিভিন্ন ধরনের কাজ হয়। সাপোজ অনেকে পথ শিশু নিয়ে কাজ করতেছে, অনেকে বন্যার্থদের নিয়ে কাজ করতেছে, অনেকে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে, অনেকে কর্পোরেট ডেভেলপমেন্ট মানে কর্পোরেটদের নিয়ে কাজ করতেছে, ওখানে স্কিল ডেভেলপমেন্ট, সফট স্কিল ডেভেলপমেন্ট বা বিভিন্ন স্কিল নিয়ে কাজ করতেছে। মানে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের কাজ হয়, অনেকে ওমেন্সদের নিয়ে কাজ করতেছে। মানে তোমাকে আগে ডিসিশন নিতে হবে যে তুমি কোন ধরনের কাজ পছন্দ করো। তুমি যদি চ্যারিটি ওয়ার্ক পছন্দ করো, তাহলে তুমি যারা এই যে শীত বস্ত্র বিতরণ করে, বর্ণার্থদের নিয়ে কাজ করে বা পথ শিশু নিয়ে কাজ করে, তুমি সেগুলোতে করতে পারো। আর তুমি যদি কর্পোরেট লেভেলের কাজ পছন্দ করো, প্রোগ্রাম করা, ইভেন্ট করা বা এই রিলেটেড কাজগুলো যদি তোমার পছন্দ হয়, তো তখন তুমি এই রিলেটেড অর্গানাইজেশন যারা স্কিল ডেভেলপমেন্ট, তারপর সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে, তুমি সেগুলোর সাথে জয়েন করতে পারবে। তো বেসিক্যালি এছাড়া পাশাপাশি কিছু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে, যেমন ইউনিসেফ, ইউএন, ওরাও মাঝে মাঝে অ্যাম্বাসেডর রিক্রুটমেন্ট দেয়। সো তুমি যদি সেগুলোতে জয়েন করতে পারো, এটা তোমার জন্য অনেক বেটার হয়। সো তোমাকে আসলে ফার্স্ট ডিসিশন নিতে হবে যে তুমি কোন সেক্টরটা তোমার ডেভেলপ করতে চাচ্ছ বা তোমার প্যাশন কোনটাতে। এখন সাপোজ ধরো যা আমি অ্যাজ এ পার্সন, আমি কিন্তু ফার্স্ট আমার সোশ্যাল ওয়ার্কিং এ কেরিয়ার শুরু করেছিলাম চ্যারিটি ওয়ার্ক দিয়ে। আমি ফার্স্টে পথ শিশু নিয়ে কাজ করতাম টুকটাক, তারপর আমার কাছে চ্যারিটি ওয়ার্ক গুলো ভালো লাগতো। যে মিরপুরে বস্তিতে 2বার আগুন লেগেছিল, তখন আমি ওখানে কাপড় বিতরণ করতে গিয়েছিলাম। বাট পরে আস্তে ধীরে আমি বুঝতে পারলাম যে আমার চ্যারিটি ওয়ার্কের প্রতি সেই রকম ইন্টারেস্ট নাই, আমার কর্পোরেট ওয়ার্কের প্রতি ইন্টারেস্ট বেশি। আমার ইভেন্ট অর্গানাইজ করা, বড় বড় ইভেন্ট করা, সেমিনার করা, ওয়ার্কশপ করা, এগুলোর প্রতি আমার ইন্টারেস্ট বেশি। তখন কিন্তু আমি কিন্তু এখন চ্যারিটি ওয়ার্কের থেকে জাম্প করে এই সেক্টরে চলে এসেছি, এখন কিন্তু আমি চ্যারিটি ওয়ার্ক করছি না। তো তোমাকে আসলে ফার্স্টে তোমার প্যাশনটা চিনতে হবে, তারপর আসলে বুঝতে হবে যে তুমি কি কি করতে চাও। তো বেটার হবে যে তুমি ফার্স্টে পড়াশোনায় ফোকাস করো, আবার বলছি, তারপর তোমার স্কুল, ইউনিভার্সিটি, ক্লাবগুলোর দিকে ফোকাস করো। আর এখন অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনের মতো সময় অনেক বড় বড় অর্গানাইজেশনের, তুমি ঢাকা বাংলাদেশে যেই প্রান্তেই থাকো, প্রতিটা ডিভিশন ওয়াইজ এক একটা সংগঠনের শাখা থাকে, তুমি সেগুলোতে জয়েন করতে পারো। অনলাইনে তুমি সার্চ করলে এরকম অনেক অনেক ভালো ভালো বেটার বেটার সংগঠনের নাম পেয়ে যাবে। তো সেগুলোর মাধ্যমে তুমি তোমার কেরিয়ার শুরু করতে পারো। পাশাপাশি আমি যদি সাজেস্ট করতে হয়, সো সেক্ষেত্রে যে বিওয়াইএলসি আছে, দেন ইয়থ অপরচুনিটিস বা এরকম কিছু বড় বড় প্ল্যাটফর্ম আছে, যেগুলোতে তুমি কাজ করা শুরু করলে তুমি আসলে নিজেই বুঝতে পারবা, যখন তোমার নেটওয়ার্কিংটা ডেভেলপমেন্ট হবে বা তুমি আস্তে আস্তে ভালো নেটওয়ার্কিং করতে পারবা, তখন তুমি কিন্তু অনেক ক্ষেত্রে ফ্যাসিলিটিস পাবা। এবং এইসব ক্লাব অর্গানাইজেশনের সাথে থাকতে থাকতে তুমি একসময় ভালো নেটওয়ার্কিং এর মাধ্যমে তুমি যদি এন্টারপ্রেনার হতে চাও, তুমি তোমার ওদিকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবা, বা তুমি তোমার জব সেক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তুমি অনেক বেশি
হেল্প পাবা। সো সবার প্রথমে আসলে তুমি নিজেকে নিয়ে একটু ভাবতে হবে, নিজের বিষয়গুলোকে ফোকাস করতে হবে, তারপর তুমি তোমার ডিসিশনটা নিতে পারবে। আচ্ছা, ওকে আপু, অনেক ধন্যবাদ। তো আমাদের কাছে একটা কমেন্ট আসে, সেই কমেন্ট একটু দেখেন। আপু, আপনি এই ক্লাবে নিয়ে জয়েন হলেন কিভাবে, মানে কেউ কি হেল্প করছিল? Okay. না, আমাকে কখনো কেউ হেল্প করেনি, সত্যি কথা যেটা। তো ফার্স্টের দিকে যদি স্টোরিটা বলি, আমার ওই যে আমি বললাম আমার ফ্রেন্ডকে দেখতাম ও ওরকম কাজ টাজ করতেছে, তো ওকে দেখে আমার ভালো লাগতো। বাট আমি কখনো আমার ফ্রেন্ডকে, হ্যাঁ আমি বলেছিলাম যে তুমি এত ভালো ভালো কাজ করতেছো, আমার অনেক ইন্টারেস্ট, আমি করতে চাই। বাট তখন যেটা হয়েছিল যে আমার ফ্রেন্ড আমার কথাটাকে পাত্তা দেয়নি, কারণ ও এখানে একটা প্ল্যাটফর্মে আছে, ও ভালো কাজ করতেছে, এখন সে চাচ্ছিল না মেবি যে তার একটা প্রতিদ্বন্দ্বী তৈরি হোক। তো সেক্ষেত্রে সে আমাকে হেল্প করেনি। আর পাশাপাশি আমি যেটা বলছিলাম যে আমি যেহেতু মফস্বল টাউন থেকে প্রথম ঢাকায় এসেছিলাম, মানে নতুন ঢাকায় এসে পড়াশোনা করছি, তো তখন আমার ওইরকম আমি কাউকে চিনতাম না, বা আমি ওরকম সাপোর্ট আসলে পাইনি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার খুব বেশি ইচ্ছে ছিল যে হ্যাঁ আমি এই ক্লাবিং করব, আমি এই সেক্টরগুলোতে কাজ করব। তো তখন আসলে আমি নিজে নিজে অনলাইনে ওই আমার ফ্রেন্ড যে ছিল ওর প্রোফাইল থেকে খুঁজে খুঁজে দেখতাম যে ও কোথায় কোথায় কাজ করে, সেই প্ল্যাটফর্মের পেজগুলোতে গিয়ে গিয়ে দেখতাম, তাদের কাজগুলো বুঝার চেষ্টা করতাম। সেখান থেকে আমি বিভিন্ন প্ল্যাটফর্মের ইনফরমেশন পেয়েছিলাম, অনেকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর রিক্রুটমেন্ট দিচ্ছিল। তো সেগুলো দেখে দেখে আস্তে আস্তে আসলে আমার আশা, ইভেন আমি যেটা করতাম কি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে ফেসবুকে পুরোই যেটা যে আমি দেখতাম কি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর আগে দেখতাম যে ও কোথায় কোথায় কাজ করে, ও যদি দেখতাম যে হ্যাঁ অনেক অনেক অর্গানাইজেশনে কাজ করতেছে, অনেক ভালো ভালো কাজ করতেছে, তখন আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতাম। এন্ড তখন তার প্রোফাইল থেকে আবার আমি এরকম তার প্রোফাইলটা স্টকিং করে করে আবার আরো কিছু নতুন নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারতাম। তো এইভাবে আসলে অনেক অনেক প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পেরেছি, কারা কিভাবে কাজ করতেছে। তো শুরুর দিকটাতে আমি আসলে এইভাবেই শুরু করেছি, ট্রুলি সত্যি কথা যেটা, আসলে এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে বলি না এগুলো। তো আসলে এইভাবে শুরু করা। তো তারপর শুরুটা ফার্স্টে এভাবে করেছিলাম। তো আমার ফার্স্ট স্টার্টিং হয়েছিল আহ একটা সংগঠন থেকে, সেটা ছিল প্রজেক্ট খাতা কলম। তো ওরা আসলে পথ শিশুদের নিয়ে কাজ করতো, তাদেরকে আসলে 1 থেকে 5 পর্যন্ত টোটাল পড়াশোনার দায়িত্বটা তারা নিত। তো ওইখান থেকে আমার আসলে শুরু। তো ওদের সাথে কিছুদিন কাজ করেছিলাম। তো ওইখান থেকে আমার আরো নেটওয়ার্কিং হয়, ওইখানে আরো যারা ভাইয়া আপু ছিল তারা আরো কয়েকটা প্ল্যাটফর্মে কাজ করতো, সেখান থেকে আরো নতুন কিছু প্ল্যাটফর্মের বিষয়ে জানতে পারি। তো সেই থেকে হলো জয়েন করার পাশাপাশি আমি 2016-এ আসলে আমি 16 ব্যাচ এইচএসসি। সো 17-এ গিয়ে আমি হলো যে ওই ভিশন 2020 সাউথ এশিয়ার কমিউনিকেশন হেডের পোস্টটা মানে দায়িত্বটা পেয়ে যাই। সো আমার আসলে খুব বেশি দিন কষ্ট করতে হয়নি। সো ওইখানে জাম্প করার পরপরই আসলে আমার জন্য ইজি হয়ে যায় আরো নতুন নতুন কিছু প্ল্যাটফর্মে বা আমার স্কিল গুলো আরো বেশি ডেভেলপমেন্ট করার। সো শুরুটা আসলে আমার সেভাবেই হয়েছিল। সো এইভাবে আসলে আমি একা একাই সবগুলো নিউজ বের করতাম, কোথায় আসলে মেম্বার রিক্রুটমেন্ট দিচ্ছে, কোথায় ক্যাম্পাস অ্যাম্বাসেডর রিক্রুটমেন্ট দিচ্ছে, বা কোন সংগঠন আসলে কি নিয়ে কাজ করতেছে। বা আসলে এখন তো বাংলাদেশে অনেক অনেক সংগঠন, আর প্রতিটা মানুষই আমার দেখা যাচ্ছে যে কোয়ারেন্টাইনে আরো নতুন নতুন হাজার হাজার সংগঠন তৈরি হচ্ছে। তো আসলে অ্যাক্টিভলি কাজ করতেছে কারা, বা কারা আসলে ভালো কাজ করতেছে, কারা আসলে করছে না। তো এই বিষয়গুলো আসলে আমার বের করতে হতো। তো এভাবে আসলে আস্তে আস্তে শুরু করেছে। আর অ্যাজ এ ফিমেল বা একজন মেয়ে হিসেবে কিন্তু অনেক 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 বেশি প্রতিবন্ধকতা আছে। তো আমার ক্ষেত্রেও ছিল, ফ্যামিলি থেকে শুরু করে সোসাইটি আরো কয়েকটা জায়গা থেকে মাঝে মাঝে সমস্যা ফেস করতে হয়েছে। বাট আসলে সবকিছু আমার ইচ্ছা শক্তিটা খুব বেশি ছিল, যে আমার ইচ্ছা ছিল যে আমি নিজেকে ডেভেলপমেন্ট করব, আমি অনেক ভালো কিছু করব। বা লাইক আমার তখনকার আইডল ছিল আইমান সাদিক, ছিল সীমান্ত ভাইয়া, ছিল বা ডন সামদানি, বা তাদের মতো হব। তো তখন থেকে এরকম ভাবতাম। তো ওই থেকে ভাবা থেকে আসলে তাদেরকে ফলো করব। তো সেজন্য মানে আর কি আমার মধ্যে ওই স্পিরিটটা ছিল আসলে, যে হ্যাঁ আমার নিজেকে ডেভেলপ করতে হবে। তো এর জন্য আসলে যতই ছোট ছোট বাধা এসেছে বা যত ধরনের সমস্যা এসেছে, সবকিছু আসলে ওভারকাম করে আসলে আহ থাকতে পেরেছি, কাজ করতে পেরেছি। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপু। সো
একটা কমেন্ট, এগুলোতে পার্টিসিপেন্ট করার উপায় কি? মানে আপনি যে গ্রুপগুলো বললেন বা আপনি যেগুলোতে বর্তমানে কাজ করতেছেন এগুলোতে যে পার্টিসিপেট করে, আবার যে এগুলোতে রিক্রুটমেন্টের কথা বললেন আপনি, আচ্ছা, এগুলোতে ভাইয়া আপনি পার্টিসিপেট করার উপায় কোন কি? ধরনের পার্টিসিপেন্টের কথা বলছেন? মেবি উনি বলতে চাচ্ছেন আপনি যে মানে বর্তমানে আপনি যে গ্রুপগুলোর সাথে জয়েন আছেন এবং যে কার্যক্রমগুলোর সাথে জয়েন আছেন, মেবি সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন। আচ্ছা, ফার্স্ট অফ অল ভাইয়া বিষয় হচ্ছে যে জয়েনের উপায় কি, আমি সেটাই বললাম যে সবারই এক একটা অনলাইনে পেজ থাকে, তাদের পেজে তারা তাদের সব ইনফরমেশন দিয়ে থাকে, পাশাপাশি তারা প্রতিটা ক্লাব প্রতিটা অর্গানাইজেশন বা সংগঠন থেকে কিন্তু প্রায় প্রতি বছরই ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেয় বা রিক্রুট তারা চালায়। সেখান থেকে আপনি তথ্য জানতে পারেন। পাশাপাশি যেটা হচ্ছে কি যে এখন তো কোভিড ছাড়াও বিভিন্ন অর্গানাইজেশন থেকে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট মূলক ইভেন্ট লঞ্চ করে। সাপোজ কমিউনিকেশন স্কিল নিয়ে একটা ইভেন্ট হচ্ছে, বা ন্যাশনাল অলিম্পিয়াড টাইপের কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, কেরিয়ার আড্ডা বা কেরিয়ার নিয়ে কোনো একটা সামিট হচ্ছে, বা বিভিন্ন ধরনের সামিট হয়, আইটি সামিট হয়। তারপর ওই যে মানে এইরকম ধরনের বড় বড় ইভেন্ট গুলো লঞ্চ করে বিভিন্ন অর্গানাইজেশন, বা পার্লামেন্ট টাইপের প্রোগ্রাম হয়। সো আপনি যদি সেগুলোতেও জয়েন করতে পারেন, সেই ইভেন্ট গুলোতে আপনি রেজিস্ট্রেশন করে যদি ইভেন্ট গুলো অ্যাটেন্ড করেন, সেখান থেকে কিন্তু আপনার অনেক নেটওয়ার্কিং হবে। ওখানে বিভিন্ন অর্গানাইজেশনের মানুষ যায়, বা যে অর্গানাইজেশন ইভেন্টটা লঞ্চ করেছে, ইভেন্ট লঞ্চিং এর পর তারা কিন্তু যারা ইভেন্টে লঞ্চ করে তাদেরকে নিয়ে নতুন করে কিছু ভাবতে থাকে, সেখান থেকেও তারা কিছু মেম্বার তাদের অর্গানাইজেশনে অ্যাড করে। সো সেইভাবে আপনি এই প্ল্যাটফর্ম গুলোর সাথে অ্যাড হতে পারেন। সো ফার্স্ট অফ অল হলো যে আপনার আসলে ইচ্ছা শক্তি থাকতে হবে যে আপনি নিজেকে ডেভেলপ করতে চান, আপনি পড়াশোনার পাশাপাশি ক্লাবিং করতে চান, বা অর্গানাইজেশনের মাধ্যমে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চান। আপনার মধ্যে যদি এই স্পিরিটটা থাকে, তাহলে আপনি টোটাল সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর বিভিন্ন যেমন একটা গ্রুপ আমি আপনাকে সাজেস্ট করতে পারি, ভলেন্টিয়ার অপরচুনিটিস অফ বাংলাদেশ। এই গ্রুপটাতে আমি ওইটার মডারেটর যদিও, বাট ওই গ্রুপটাতে টোটাল বাংলাদেশের যতগুলো অর্গানাইজেশন আছে, ক্লাব আছে, সবগুলোর বিষয়ে ওইখানে ইনফরমেশন দেওয়া হয়। যে যখনই ক্যাম্পাস অ্যাম্বাসেডর রিক্রুটমেন্ট বা নতুন কোনো ইভেন্ট লঞ্চ হচ্ছে, সবকিছু প্রমোশন সেই গ্রুপটাতে করা হয়। সো আপনারা যদি ওই গ্রুপটাতে অ্যাড হয়ে যান, তো সেখান থেকে বিভিন্ন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিচ্ছে বা কোথাও ইন্টার্ন নেয়। এখন অনেক অনেক প্ল্যাটফর্ম, অনেক অনেক অর্গানাইজেশনে কিন্তু গ্রাফিক্স ডিজাইন, তারপর ওয়েব ডেভেলপমেন্ট সহ বিভিন্ন বা ডিজিটাল মার্কেটিং বা অনেকগুলো বিষয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ বিভিন্ন জিনিসে কিন্তু ইন্টার্ন নিচ্ছে। ইভেন অনেক অনেক স্টুডেন্টরা কিন্তু এখন ইন্টার্ন করছে। তারপর ক্যাম্পাস অ্যাম্বাসেডর বা এক্সিকিউটিভ মেম্বার হিসেবে অনেকে রিক্রুটমেন্ট দিচ্ছে। সো আপনি কিন্তু সেই প্ল্যাটফর্ম থেকে এই অপরচুনিটিস গুলো গ্র্যাব করে নিতে পারেন। আর পাশাপাশি আপনাকে আসলে আপনি আগে ফিক্সড করবেন যে আপনি কি কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন, আপনার প্যাশন আসলে কোন দিকে। সাপোজ এখন আমি মার্কেটিং নিয়ে কাজ করি, আমি কন্টেন্ট রাইটিংও পারি, আমি হোস্টিং পারি, আমি ভালো কথা বলতে পারি, আমি পাবলিক স্পিকিং এ ভালো, আমি অনেক কিছুতেই ভালো, বাট আমাকে আসলে ঠিক করতে হবে যে আমি আসলে কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছি। সো আপনি যেই বিষয়টাতে ভালো ফিল করতেছেন বা আপনি মনে করতেছেন যে আপনি এটা নিয়ে কাজ করার যোগ্য, সেই টপিকটা চুজ করে আপনি সেই অনুযায়ী রিক্রুটমেন্ট দেখে সেগুলোতে জয়েন করে নিতে পারেন। সো সেক্ষেত্রে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপু। সো আরেকটা কমেন্ট নিচ্ছি আমরা। স্টুডেন্ট লাইফে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কি কি ব্যাপারে ফোকাস করা উচিত বলে আপনি মনে করেন? রুহুল আমিন ভাইয়া প্রশ্ন করছে। আচ্ছা, স্টুডেন্ট লাইফে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কি 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 ব্যাপারে বলে আপনার মনে হয়? আচ্ছা, ফার্স্ট অফ অল স্টুডেন্ট লাইফটাই কিন্তু মেইন কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য। সো স্টুডেন্ট লাইফে আপনাকে ফোকাস করতে হবে যে আপনি কোন সেক্টরে ভালো, আপনি কি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন।
সাপোজ একটা এক্সাম্পল দিলাম, আপনার মধ্যে প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু হিডেন ট্যালেন্ট আছে। এখন আপনার মধ্যে হিডেন ট্যালেন্ট আপনাকে খুঁজে বের করতে হবে। সাপোজ আপনি মানুষকে খুব ভালোভাবে কনভিন্স করতে পারেন, হ্যাঁ, যেমন এই কোয়ালিটিটা আমার আছে, আমি মানুষকে খুব ভালোভাবে বুঝাইতে পারি একটা বিষয়। সো এটা কিন্তু কাইন্ড অফ মার্কেটিং এর একটা পলিসি, বা আপনি খুব ভালোভাবে মার্কেটিং করতে পারতেছেন। আপনাকে একজন বললো যে এই ড্রেসটার একটু তুমি এই ড্রেসটার মার্কেটিং করে দাও, আপনি অনেক সুন্দরভাবে বর্ণনা দিলেন যে এই ড্রেসটা অনেক সুন্দর, এই ড্রেসটা যদি তুমি পরো তোমাকে দেখতে অনেক কিউট লাগবে, তুমি এই ড্রেসটা পরলে তোমাকে যে কেউ পছন্দ করতে পারে। সো এইটা কিন্তু আপনি তার কাছে এই ড্রেসটার মার্কেটিং করলেন। সো আপনি যদি এই জিনিসটা ভালো পারেন বা মানুষের খুব ভালোভাবে প্রশংসা করতে পারেন, সো এই কাজগুলো যদি আপনি পারেন তখন কিন্তু আপনার বুঝতে হবে যে আপনি মার্কেটিং এ ভালো, বা আপনি মার্কেটিং এ ভালো করতে পারবেন। তারপর আপনি ধরেন অনেক ভালো লেখালেখি করছেন, সো আপনি কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং এগুলোতে আপনি ভালো করতে পারবেন। আপনি ছোটবেলায় স্কুল কলেজে রিডিং পড়তে খুব ভালোভাবে রিডিং পড়তে পারেন, বা আপনার কথা বলার ধরন অনেক সুন্দর, আপনি অনেক স্পষ্টভাবে কথা বলতে পারেন, আপনি কিন্তু পাবলিক স্পিকিং এ ভালো। সো আপনি যদি ট্রাই করেন পাবলিক স্পিকিং এ আপনি ভালো করতে পারবেন। পাশাপাশি কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য স্টুডেন্ট অবস্থাতেই যেটা করা প্রয়োজন সেটা হলো ইংলিশ। যেহেতু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো ইংলিশের প্রতি আসলে ফোকাস করা উচিত। এখন ইউটিউবে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল থাকে, সো আপনি ইংলিশটা ভালোভাবে শিখতে পারেন। আপনি যত ভালো ইংলিশে হবেন আপনার ভবিষ্যতে কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন। পাশাপাশি যেটা করা যায় সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সফট স্কিল গুলো আপনি গ্যাদার করতে পারেন। সফট স্কিল গুলো কিন্তু এখনকার দিনে জবের ক্ষেত্রে, প্রাইভেট সেক্টরে যদি জবের ক্ষেত্রে যদি চিন্তা করেন তাহলে কিন্তু সেখানে সফট স্কিল অনেক বেশি ইম্পর্টেন্ট। গ্যাসচার, পশ্চার, আপনার বিহেভ, অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল সহ এই স্কিল গুলোর প্রতি প্রাধান্য দেওয়া হয়। সো এই সফট স্কিলের বিভিন্ন স্কিল গুলোর কমিউনিকেশন বলেন, তারপর বিজনেস স্কিল বলেন, ইমোশনাল ইন্টেলিজেন্স বলেন, তারপর গ্যাসচার, পশ্চার, তারপর এই সবগুলোর কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে ইউটিউবে টিউটোরিয়াল আছে। সো আপনি কিন্তু দেখে নিতে পারেন, আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন, আপনার কিভাবে আসলে কথা বললে আপনি অ্যাট্রাকটিভ লাগবেন, আপনার অ্যাটিটিউড কেমন হওয়া উচিত, আপনার কেমন ড্রেস আপ পরা উচিত, ইন্টারভিউতে গেলে কেমন ড্রেস আপ পরা উচিত। সো এই বিষয়গুলোতে কিন্তু আপনি নলেজ গ্যাদার করতে পারেন। পাশাপাশি আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য আমি যেটা মনে করি এখনকার দিনে প্রতিটি স্টুডেন্টেরই অবশ্যই কম্পিউটার সম্পর্কে ভালো নলেজ থাকা দরকার। ইভেন আইটি সেক্টর সম্পর্কে নলেজ থাকা দরকার, যেহেতু এখন সবকিছুই আসলে অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। পাশাপাশি আমি যেটা মনে করি যে প্রতিটা ছেলে মেয়েরই দুইটা বেসিক নলেজ থাকতেই হয়, একটা হলো মার্কেটিং স্কিল আর একটা হলো সেলফ ব্র্যান্ডিং স্কিল। সো যাদের যাদের মার্কেটিং আর ব্র্যান্ডিং স্কিল অনেক বেশি ভালো তারা কিন্তু এট দা লাস্ট মোমেন্টে গিয়ে অনেক বেশি ভালো করে ফেলে, কারণ এখন আসলে সবকিছু সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে যাচ্ছে। আপনারা দেখে থাকবেন যে আমরা কিন্তু সবাই সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটাচ্ছি, সব শপিং থেকে শুরু করে এখন সবকিছু আসলে অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। সো মানুষ কিন্তু এখনকার দিনে যখন আমরা মানুষ জব রিক্রুটমেন্ট করতে যায় তখন কিন্তু তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটাও কিন্তু চেক করা হয়। আর সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার জন্য অনেক বড় একটা ওপেন একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনি আপনার বন্ধুকে অ্যাড রাখতে পারবেন, আপনি আপনার বাসার দারোয়ান কাজের বউকে অ্যাড রাখতে পারবেন, পাশাপাশি আপনি বড় বড় কোম্পানির সিইওদেরকেও আপনার প্রোফাইলে অ্যাড রাখতে পারবেন। সো সেলফ ব্র্যান্ডিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি নিজেকে আপনাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে হবে। আপনি সোশ্যাল মিডিয়াতে জাস্ট ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছেন ছবি আপলোড দিলেন, বা ব্রেকআপ হয়ে গেছে দুঃখের পোস্ট দিলেন, এভাবে যদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না। আপনার সোশ্যাল মিডিয়াকে অবশ্যই আপনাকে সেলফ ব্র্যান্ডিং করতে হবে। আপনি কি করছেন, আপনি কিসে ভালো, আপনি যদি একটা ভালো বই পড়ে থাকেন সেটা নিয়ে রিভিউ লিখতে পারেন, বা আপনি কোন স্কিলে ভালো, আপনি যদি ভালো কুক হয়ে থাকেন সেটাও আপনি প্রেজেন্ট করতে পারেন। মূলত সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। আর পাশাপাশি মার্কেটিং স্কিলটা এখন সবারই দরকার। পাশাপাশি সফট স্কিল সহ এই ধরনের স্কিল গুলো যদি গ্যাদার করা যায় তাহলে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য অনেক ইজি হবে। পাশাপাশি আপনি যে সাবজেক্ট থাকা, বা আপনার আসলে ইউনিভার্সিটি লেভেল থেকে আমার মতে যে আপনার ফিক্সড করে ফেলা যে আপনি আসলে ইন ফিউচারে কি চাচ্ছেন। যেমন ইভেন এখনো আমি আমার অনেক সিনিয়রদেরকে দেখি যে যাদের গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে, এমএস কমপ্লিট হয়ে গেছে, তারা এখনো জানে না যে তারা আসলে
কি হতে চায় বা তাদের আসলে তারা আসলে ইন ফিউচারে কি চাচ্ছে। সো অনেকে মাস্টার্স কমপ্লিট করে আবার এমবিএ করতেছে, আবার অনেকে কি করতেছে মাস্টার্স কমপ্লিট করছে এখন কোথাও চাকরি পাচ্ছে না সিএ পড়তেছে, আবার অনেকে কি করছে মাস্টার্স করছে কোথাও চাকরি পাইতেছে না লাস্ট ভরসা আইএলটিএস করতেছে। বাট বিষয়টা আসলে এরকম হওয়ার না। দেখেন আপনি উনি মাস্টার্স পাস করে 2 মাস বসে থেকে আইএলটিএস করতেছে, অনেকে মাস্টার্স কমপ্লিট করে 3 বছর ধরে বিসিএস এর গাইড পড়তেছে। তো সময়টা কিন্তু আপনার এখানে 3 বছর নষ্ট হচ্ছে, আপনি কেন 3টা বছর নষ্ট করবেন? আপনি যখনই ইউনিভার্সিটি লেভেলে থাকবেন আপনার অবশ্যই ফিল করা উচিত যে আপনি আসলে কোনটা চাচ্ছেন। আপনি কি গভর্নমেন্ট সেক্টরে জব করতে চাচ্ছেন, নাকি আপনি প্রাইভেট সেক্টরে জব করতে চাচ্ছেন, নাকি আপনি চাচ্ছেন যে বাহিরে চলে যাবেন, বা আপনি নিজের এন্টারপ্রেনার হতে চাচ্ছেন। আপনি যেটাই চাবেন সেটা কিন্তু আপনার ওই স্টুডেন্ট লাইফ থেকে বা ওই অনার্স লেভেল থেকে আসলে সেটা নিয়ে প্ল্যানিং প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। কারণ আপনি অনার্স শেষ করবেন, মাস্টার শেষ করবেন, তারপর বিসিএস এর জন্য 3 বছর পড়বেন, বা তারপর আপনি আপনার নিজের একটা স্টার্ট আপ শুরু করবেন। এভাবে কিন্তু আপনার জীবন থেকে অনেকটুকু সময় চলে যাচ্ছে, আর এই সময়গুলো কিন্তু এমনি এমনি নষ্ট হচ্ছে। তো সেই জন্য আপনার অনার্স লেভেল থেকে আপনার কেরিয়ারের উপর সবার প্রথমেই ফোকাস করা উচিত আপনার নিজের। আপনি নিজে কোনটা চাচ্ছেন, কোনটা আপনার জন্য বেটার, সেটা আপনি ছাড়া কেউ বুঝবে না। সো সেভাবে নিজেকে নিয়ে ভাবতে থাকুন, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট মূলক ভিডিও দেখতে থাকুন। আর বিভিন্ন ভিডিওগুলো দেখলে আপনি নিজের স্কিল সম্পর্কে নিজেও জানতে পারবেন যে আমার এই সেক্টরে স্কিল ছিল, এটা আমি জানতাম না। সো এইভাবে করে আসলে আপনি আস্তে আস্তে নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন। আচ্ছা, অনেক পাশাপাশি অনেক বিভিন্ন ধন্যবাদ। ক্লাব অর্গানাইজেশনে থাকা, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সেমিনার ওয়ার্কশপ অ্যাটেন্ড করার মাধ্যমেও কিন্তু স্কিল গ্যাদার করা যায়। জি আচ্ছা, ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ আপু। আচ্ছা আপু, আপনি শুরুতে একটা কথা বললেন যে আমাদের যে ক্লাস মানে কলেজ লাইফ পর্যন্ত আমাদের শুধুমাত্র স্টাডিটাতে ফোকাস করা উচিত, কিন্তু আপু আমাদের যে বিভিন্ন কো আমি কারিকুলার শুধুমাত্র অ্যাক্টিভিটি আছে। স্টাডি বলিনি, আমি বলেছি মেইন ফোকাসটা আসলে স্টাডি হওয়া উচিত, তারপর অন্য কিছু। কারণ মেইন ফোকাস বলেছি, আমি শুধুমাত্র বলি। আচ্ছা, মেইন ফোকাসটা ঠিক আছে। আচ্ছা, সো আপু, স্কলারশিপ নিয়ে আপনার মানে কি বলতে চান আপনি? মনে করেন আমি স্কলারশিপ নিয়ে অন্যান্য, মানে আমি বলতে চাচ্ছি এখন যদি কেউ চায় যে আমি স্কলারশিপ নিয়ে অন্যান্য দেশে পড়তে যাব, বাট ও যদি দেশে পড়তো, যেই সুযোগ সুবিধাটা পেত, স্কলারশিপ পেলে কি ওর থেকে বেশি সুযোগ সুবিধা পাবে, না জাস্ট এমনি স্কলারশিপ পেয়েছে এটাই? এখন বিষয় হচ্ছে কি ভাইয়া, যে বিষয়টা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, আপনি কতটুকু নলেজ গ্যাদার করতে পারছেন, আপনি কতটুকু ইফোর্ট দিতে পারছেন সেটার উপর ডিপেন্ড করছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে আহ, আসলে স্কলারশিপ আসলে অনেকগুলো জায়গায় পাওয়া যায়। মালয়েশিয়া তো পাওয়া যায়, মালয়েশিয়া তো আপনি ট্রাই করলে পাবেন, আপনি ইউএসএ তো ট্রাই করলে পাবেন। ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী স্কলারশিপ পাওয়া যায়। একটা বাহিরের কান্ট্রির বিসি ক্যাটাগরি ইউনিভার্সিটি তো আপনি স্কলারশিপ পেতে পারবেন খুব ইজিলি। তারা আরো আপনাকে 80%, 90%, 100% দিতে রাজি থাকবে, কারণ ওদের ইউনিভার্সিটি গুলোতে যেগুলো বিসি ক্যাটাগরি ইউনিভার্সিটি সেগুলোতে কেউ আসলে যেতে চাচ্ছে না। তো পাশাপাশি আপনি এ ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতেও যেতে পারবেন। এখন আসলে সেই টপিকটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোন ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছেন, সেই ইউনিভার্সিটি আসলে র্যাঙ্কিং এর দিক থেকে কেমন, সেক্ষেত্রে আসলে আপনার পড়াশোনার মানটা ডিপেন্ড করে। আর অবশ্যই বাহিরের একটা ডিগ্রি কিন্তু এখনো কিন্তু বাংলাদেশে অনেক এখন যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখে এখন পর্যন্ত কিন্তু অনেক বেশি হাইলাইট করা হয় যে না হ্যাঁ ও বাহিরে থেকে পড়াশোনা করে আসছে, ও এখান থেকে পিএইচডি করেছে, বা ও মোনাস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে, বা এটাকে কিন্তু অনেক ভালো হাইলাইট করা হয়। সো সেক্ষেত্রে যদি বিবেচনা করি জব পারপাসেও যদি একটা বাইরের ডিগ্রি থাকে, সো সেটা বেটার। বাট এটা তার মানে এটা না যে বাংলাদেশে পড়াশোনা করলে আপনি পিছিয়ে যাচ্ছেন, বাংলাদেশে পড়াশোনা করলে আপনি কিছু করতে পারবেন না, দ্যাটস নট ট্রু। কারণ বাংলাদেশ থেকে পড়াশোনা করে কিন্তু আমরা অনেক কিছু করছি, বাংলাদেশ থেকে পড়াশোনা করে মানুষ গুগলে ইঞ্জিনিয়ার হচ্ছে, বাংলাদেশ থেকে পড়াশোনা করে আইটি সেক্টরে অনেক ভালো কিছু করছে, বাংলাদেশ থেকে আয়মান সাদিক হচ্ছে, আরো অনেক বেটার বেটার পার্সন আছে যারা বাংলাদেশে পড়াশোনা করেছে। সো কেন সো বাহিরে পড়াশোনা করলে যে তার জন্য ভালো হবে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে আপনি বাংলাদেশে পড়াশোনা করেন বা বাহিরে পড়াশোনা করেন, আপনার নলেজটা আপনার গ্যাদার করতে হবে। আপনি বাংলাদেশে পড়াশোনা করে আপনি অনেক বেটার স্কিল ডেভেলপমেন্ট করে কিন্তু আপনি
ইন ফিউচারে বাইরে যেতে পারেন, বা আপনাকে বাইরের দেশ থেকে কল করে নিয়ে যেতে পারে যে আসেন আমাদের এখানে একটা সেমিনার আছে, আপনি এখানে এসে জয়েন করেন। সো বিষয়টা হচ্ছে টোটালি আপনার উপর, আপনি কতটুকু নলেজ গ্যাদার করছেন। আপনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বই পড়ার মাধ্যমে, বিভিন্ন ভিডিও বা বিভিন্ন অনলাইন ব্লগিং এর মাধ্যমে, বা এখন কিন্তু বাংলাদেশে থেকেও কিন্তু আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অনলাইন ডিপ্লোমা আছে যেগুলো বাইরের ইউনিভার্সিটি গুলো প্রোভাইড করে, যেমন alizon.com এ কিছু ডিপ্লোমা আছে যেগুলো আসলে বাইরের কান্ট্রি ডিপ্লোমা, আপনি সেগুলো ঘরে বসে ফ্রিতে করতে পারছেন এখন কোভিড এর জন্য। ইভেন কোর্সেরাতে অনেক ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রাম গুলো কিন্তু তারা অনলাইনে করছে। সো আপনি কিন্তু বাংলাদেশে বসেও সেগুলো করতে পারছেন। সো বিষয়টা আসলে আমরা যদি বলি যে ইউনিভার্সিটি কেন্দ্রিক বা সার্টিফিকেট কেন্দ্রিক যদি আপনি পড়াশোনাটাকে চিন্তা করেন তাহলে তো হবে না। বিষয়টা হচ্ছে যে আপনার নলেজের উপর, আপনি আসলে কতটুকু নলেজ গ্যাদার করতে পারছেন সেটার উপর। তো যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন, বা আপনার ফ্যামিলির, আসলে সবার ফ্যামিলির বাহিরে অনেক ক্ষেত্রে পড়ানোর অ্যাবিলিটি থাকে না, বা আপনি যদি ডেডিকেটেড হয়ে থাকেন, আর ইভেন আপনি আপনার সিজি ভালো থাকলে, বা সিজি অনেক ক্ষেত্রে ম্যাটার করে না, বা আপনি যদি একটা ভালো ইউনিভার্সিটি স্কলারশিপ পেয়ে থাকেন এবং আপনার পারিপার্শ্বিক সব অবস্থা যদি বেটার হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বাইরে পড়া উচিত। আর সেটা না হলে আপনি যদি দেশ থেকে পড়াশোনা করেন, বাংলাদেশে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, পাবলিক অনেক ভালো ইউনিভার্সিটি আছে, প্রাইভেটে আছে, আপনি পড়াশোনা করে, আপনি নলেজ গ্যাদার করে অনলাইনে তাদের ইউনিভার্সিটির বিষয়ে থিসিস করে, বা আপনার ডিপার্টমেন্টের পড়াশোনাগুলো অন্যান্য ইউনিভার্সিটিতে কিভাবে হচ্ছে, তাদের কোর্সগুলো কি কি, বা এই টপিক গুলো নিয়ে আপনি অনলাইনে সার্চ করলে, আপনি ইউটিউবে সার্চ করলে কিন্তু অনেক অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনার কোর্সের টিউটোরিয়াল গুলো অন্যান্য ইউনিভার্সিটিতে কিভাবে ক্লাস নিচ্ছে। সো সেভাবে কিন্তু আপনি আপনার নিজের স্কিলটা গ্যাদার করে রাখতে পারেন। তো তখন আপনার জন্য জব সেক্টরে বা আপনার অন্যান্য সেক্টরে আপনার জন্য ইজি হবে। তবে আমার ক্ষেত্রে মনে হয় যে যদি সম্ভব হয় যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে, তাহলে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন বা পিএইচডিটা যেন বাইরে থেকে করলে বেটার আমার মতে। ধন্যবাদ। জি আপু, থ্যাংক ইউ গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। আপু একটা কোশ্চেন ছিল, আপনি অনেক প্রোগ্রাম হোস্ট করেন, আজকে আমরা আপনাকে হোস্ট করতেছি। তো আমার কোশ্চেন হচ্ছে যে ভালো হোস্টিং কিভাবে করা যায়, বা হোস্ট করার টিপস গুলা কি কি, ট্রিক গুলা কি কি? আপনি তো এটা জানেন, আপনি এক্সপার্ট, আমরা হয়তো এক্সপার্ট না, আমরা জানতে চাচ্ছি। ওকে, সো ভালো জি, হোস্টিং কোন বলতে প্রোগ্রাম গেলে কিভাবে হোস্ট করা যায়? ওকে, হোস্টিং বিষয় যেটা হলো উপস্থাপনা, পাবলিক স্পিকিং, আর্জিং, তিনটা প্রায় কাছাকাছি টপিক, আবার তিনটাতেই ডিফারেন্ট আছে। সো ফার্স্ট অফ অল যেটা যে করতে হবে, আপনি যখনই উপস্থাপনা করতে যাবেন, আমি হোস্টিং না উপস্থাপনা নিয়ে বলতেছি। সো সেক্ষেত্রে আসলে আপনি কোন বিষয়ে কথা মানে আপনার আমি কি অনলাইন হোস্টিং বা মানে টক শো হোস্টিং নিয়ে বলবো, না প্রোগ্রাম হোস্টিং নিয়ে বলবো? দুইটাই আপু, আহ, দুইটাই। অনলাইন প্লাস আপনি কোন জায়গায় যদি উপস্থাপনা করেন ফিজিক্যাল। আচ্ছা, দুইটা কিন্তু মানে এক একটা সেগমেন্টে সেক্টরটা ডিফারেন্ট। সাপোজ আপনি টক শো হোস্টিং করছেন, টক শো মিনস যে আমরা যেভাবে কথা বলছি, গেস্ট নিয়ে কথা বলা, যেটা মানুষের সামনে। তো সেক্ষেত্রে হলো যে আপনি গেস্টের সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। আর যে কোনো উপস্থাপনার ক্ষেত্রে, পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আপনাকে আসলে কনফিডেন্ট হতে হবে সবার আগে ক্যামেরার সামনে কথা বলার জন্য, বা আপনার উচ্চারণ অবশ্যই শুদ্ধ হতে হবে, আপনাকে শুদ্ধভাবে কথা বলা জানতে হবে। পাশাপাশি আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, বাংলিশ ইউজ করা আসলে উচিত না। তারপর আমি নিজেও বাংলিশে কথা বলতেছি, সরি। তো বাংলিশ বলাটা আসলে অ্যাভয়েড করা ভালো, হয় বাংলায় না হলে ইংরেজিতে কথা বলা ভালো। তারপর আমরা যেহেতু কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা বলে ফেলি। সো তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যার বিষয়ে কথা বলবেন বা যার সাথে কথা বলবেন তার সম্পর্কে আপনাকে জানতে হবে প্রথমত, এবং আপনি তার সাথে কি কি বিষয়ে কথা বলবেন সেই বিষয়গুলো আগে টকশোর ক্ষেত্রে আপনারা যদি কথা বলে নিতে পারেন তাহলে সেটা ভালো হয়, যে মানে প্রোগ্রামের ক্ষেত্রে ইজি হয়। আর অফলাইন হোস্টিং বা অন্যান্য প্রোগ্রাম উপস্থাপনা করার ক্ষেত্রে সবার ফার্স্টে গেস্টার পশ্চারের দিকে আপনার নজর দিতে হবে। তারপর আপনার ড্রেস আপ,
আপনি যে প্রোগ্রামটা হোস্ট করতে যাচ্ছেন সেটার সাথে আপনার পোশাকের সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। সাপোজ আপনি একটা শোক সভা, আপনি একটা ইসলামের একটা মিলাদ উপস্থাপনা করতে গিয়ে আপনি জিন্স টপস পরে গেলেন বা আপনি টি শার্ট আর প্যান্ট পরে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেমানান লাগবেন। বা আপনি একটা কর্পোরেট প্রোগ্রামে যদি টি শার্ট প্যান্ট পরে যান সেটাও বেমানান লাগবে। আপনি কোন এনভায়রনমেন্টে আসলে কোন ধরনের আপনার ড্রেস আপ হওয়া উচিত, আপনার হেয়ার কাট কেমন হওয়া উচিত, উপস্থাপনার ক্ষেত্রে আসলে কিন্তু একজন উপস্থাপককে অবশ্যই রংচটা পোশাক যেগুলো সেগুলো কিন্তু তাকে অ্যাভয়েড করতে হয়। সবসময় লাইট কালারের পোশাক পরা বা যেই ধরনের পোশাক বা আপনার সাজসজ্জা যেন আহ, মানে উগ্রতা না থাকে সেই দিকে লক্ষ্য রাখা। তারপরে সবার প্রথমে যেটা গুরুত্ব দিতে হবে যে আপনি কথা বলার সময় আপনার বাচন ভঙ্গির দিকে লক্ষ্য রাখতে হবে, আপনার উচ্চারণের দিকে বলবেন। অবশ্যই আপনার উপস্থিত বুদ্ধি থাকতে হবে। স্ক্রিপ্ট দেখে কিন্তু উপস্থাপনা করলে সেটা আসলে বেটার উপস্থাপনা হয় না। পাশাপাশি যেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই যে দিকটাতে খেয়াল, পাশাপাশি আপনাকে অবশ্যই পাবলিক ডিমান্ড বুঝতে হবে। সাপোজ আপনি আপনার একজন গেস্ট, আপনার একজন অতিথি স্টেজে উঠে এক নাটারে 1 ঘন্টা কথা বলে গিয়েছে, আপনার দর্শকরা বোরিং ফিল করতেছে বা সবাই ঝিমায় গেছে, তখন তাদেরকে কিভাবে ওয়ার্ম আপ করতে হবে। বা কেউ একজন এমন একটা দুঃখের কথা বলে গেছে যে সবার মন খারাপ হয়ে গেছে, তখন কিন্তু আপনার অডিয়েন্সকে আপনার মানে চেয়ার আপ করতে হবে। বা আপনি সাপোজ এমন হতে পারে যে আপনি হোস্টিং করতে গেলেন, আপনার গেস্ট আসে নাই এখনো, আপনাকে আপনি দাঁড়ায় আছেন স্টেজে, আপনার গেস্ট এখনো ভেন্যুতে এসে পৌঁছায় নাই। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে কিন্তু যতক্ষণ আপনার গেস্ট আসে আপনার অডিয়েন্সকে বিভিন্ন ধরনের কথা বলে বলে আপনার কিন্তু তাদেরকে ম্যানেজ করে রাখতে হবে। পাশাপাশি হোস্টিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট হলো যে টপিকে কথা বলবেন সেটা সম্পর্কে জানা, পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক বিষয় বা বর্তমানে সামাজিক অবস্থা বা দেশে কি কি চলতেছে সেই বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে। কারণ হঠাৎ করে যে এমন একটা টপিক চলে আসতে পারে যেটা বিষয়ে আপনার কথা বলতে হবে। সো একটু পড়াশোনা করতে হবে। জি, ধন্যবাদ। আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ আপু। তো আমাদের আরেকটা কমেন্ট আসে, আপু আমি কোনো কাজে বেশি দিন ধরে থাকতে পারি না, কিভাবে এই ধরনের খারাপ অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসবো? তো এটা নিয়ে আপনি কি বলবেন আপু? ওকে, কোনো কাজে বেশি দিন ধরে থাকতে পারে। আচ্ছা, মানে এখন আপু বিষয় আর কি কোনো কাজ করতেছি আর কি ডিমোটিভেট হয়ে যায়, কিভাবে মোটিভেট থাকবে এটাই বুঝাতে চাইছি আর কি। আচ্ছা, বিষয় হইতেছে যে ভাইয়া আপনি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন, আপনি কোন ধরনের কাজগুলো ট্রাই করেছেন সেটা জানলে আমার বলতে বেশি সুবিধা হতো। তো ডিমোটিভেটেড হওয়ার পিছনে আপনার কারণগুলো কি কি সেটা আসলে পয়েন্ট আউট করতে পারলে আমার বলতে ইজি হতো। কারণ অনেক ক্ষেত্রে আসলে আমরা ডিমোটিভেটেড খুব ইজিলি হয়ে যাই যে পারিপার্শ্বিক অবস্থা। সাপোজ আমি একটা কাজ করছি, আমার বাবা মা পছন্দ করতেছে না, তারা প্রতিদিন বলতেছে যে আমি যেন এটা না করি। তো সেক্ষেত্রে আমি ডিমোটিভেটেড হয়ে যাবো, এটা খুব ইজিলি একটা টপিক। বা আমি একটা কাজ করতেছি সেটাকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করতেছে, অনেকে মজা নিতেছে, অনেকে ফান করতেছে। ইভেন বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, আমরা যখন একটা ভালো কাজ করতে চাই, একটা প্রোডাক্টিভ কাজ করতে চাই, সবাই কিন্তু আমাদেরকে নিয়ে মজা নেয় বা কেউ আপনাকে কখনোই পাত্তা দিবে না। ইভেন আমি যে এত কিছু করতেছি, আমি অনেক অনেক ইভেন্ট করতেছি, অনেক কর্পোরেটদের সাথে মিটিং করতেছি, সিইওদের সাথে মিটিং করতেছি, এত এত প্রোগ্রাম করতেছি, এখন পর্যন্ত কিন্তু আমি আমার বাসায় যখন আমার আব্বু আম্মুর সাথে কথা বলি, ওরা ফিল করে যে আমি অনেক ছোট, একটা বাচ্চা তাদের সাথে কথা বলছে, মানে এখন আমাকে ওইভাবে ফিল করে। বা আমি আমার যখন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাচ্ছি, সেম। সো আপনাকে কিন্তু শুরুতেই কেউ পাত্তা দিবে না। আমি যখন প্রথম এই কাজগুলো করতাম, আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে অনেক মজা নিত, বা ফ্যামিলি থেকে আমার কাজিনরা অনেক মজা নিত যে শুধু শুধু তোমাকে কেউ টাকা দিচ্ছে না, তুমি কেন এত ক্লাবের পিছনে দৌড়াইতেছো, নিজের পকেটে টাকা খরচ করতেছো, এটা কেন করতেছো, সেটা কেন করতেছো। সো আমার কাছে কিন্তু ইজি ছিল ডিমোটিভেটেড হয়ে যাওয়ার। সো আমি সেক্ষেত্রে ডিমোটিভেটেড হইনি কেন, কারণ আমার এইমটা, লক্ষ্যটা আমার স্ট্রং ছিল। সো সবার ফার্স্টে আর আমার প্যাশনটাও এদিকে ছিল। আপনি দেখবেন আপনার প্যাশনটা আসলে যেদিকে থাকবে, আপনাকে আসলে সবার আগে প্যাশন খুঁজে বের করতে হবে। আপনি যদি খেয়াল করে দেখেন, যার কিন্তু যেটার বিষয়ে প্যাশন থাকে সে কিন্তু সেটা যেভাবেই হোক গ্যাদার করে নেয়। সাপোজ আপনি যদি ক্রিকেটারদের যদি লাইফ স্টোরি শুনেন, বেশিরভাগ ক্রিকেটারের ক্ষেত্রেই শুনবেন
তাদের ব্যাট তাদের বাবা ভাঙিয়া ফেলছিল, বা তাদের ব্যাট আসলে তাদের বাবা যখন তারা ছোট ছিল পুরাই দিছিল, কারণ তারা পড়াশোনা করতো না, তারা সারাদিন ক্রিকেট খেলতো। বা বেশিরভাগ সিঙ্গারের যদি স্টোরি শুনেন, বা এখনকার দিনে যারা আসলে ট্রেনার বা মোটিভেশনাল স্পিকার, বা তারাও কিন্তু তাদের স্টার্টিংটা এইভাবে বলে। তো বিষয়টা হচ্ছে কি, তারা তাদের প্যাশনটাকে আসলে ধরতে পেরেছে, যে আসলে তারা কি করতে চাচ্ছে, বা আসলে তাদের প্যাশনটা আসলে কোন দিকে। তো তাদের জন্য আসলে ইজি হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আগে আপনাকে আপনার প্যাশন খুঁজে বের করতে হবে, তারপর যেটা করতে হবে যে আপনাকে ছোট ছোট টার্গেট নিতে হবে। হ্যাঁ, সাপোজ আপনি প্ল্যান করলেন যে আপনি আয়ার্স করবেন, সো ফার্স্টে হলো যে আপনি প্রতিদিন আধা ঘন্টা না 10 মিনিট করে ফার্স্টে হলো ভিডিও দেখেন। আপনি যদি আজকে ঠিক করেন যে আপনি বিসিএস দিবেন, আপনি আজকে একটা বই নিয়ে বসলেন, যে ধরেন আন্তর্জাতিক MP3 একটা বই নিয়ে বসলেন যে আপনি বিসিএস দিবেন, আজকে এই পুরো বইটা পড়ে উঠবেন। আপনার এই বইটা দেখলেই তো আপনার ভয় লাগবে, তাই না? এখন আপনি বইটা দেখবেন, আপনার আর পড়তে ইচ্ছা হবে না, আপনি এমনি এমনি ডিমোটিভেটেড হয়ে যাবেন, আপনার বিসিএস এর প্রিপারেশন নেওয়া হবে না। সো মোটিভেটেড রাখার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো যে আপনার টার্গেটটাকে ছোট ছোট করে ফেলেন। আপনি লক্ষ্য বিশাল বড় করবেন না, যে আমি এই বছরের মধ্যে এটা হয়ে যাব, আমি 1 মাসের মধ্যে 10 কেজি ওজন কমায় ফেলবো। বিষয়টা এরকম না। আপনি ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করেন, স্বল্প সময়ের জন্য লক্ষ্য নির্ধারণ করেন। সাপোজ আপনি ঠিক করলেন যে আপনি আপনার MP3 বইয়ের প্রথম 10 পৃষ্ঠা আপনি 1 সপ্তাহে পড়বেন, খুব ভালোভাবে মুখস্থ করবেন। তো আপনি এটা আপনার টার্গেট প্ল্যান করলেন। আপনি কিন্তু প্ল্যান করেছিলেন 1 মাসে আপনার পুরো MP3 বইটা শেষ করবেন। আপনাকে এখন আমি টার্গেট ছোট করে আপনি 1 সপ্তাহের জন্য 10টা পেজ ঠিক করেন। সো দেখবেন যে আপনার প্যারা অর্ধেক কমে গেছে। সো এখন আপনার মনে হবে যে না, এটা তো অনেক ইজি কাজ, আমি তো এটা এমনি পারবো। সো তখন দেখবেন যে আপনার অনেক মোটিভেশন পাবেন আপনি। সো বড় বড় সমস্যাগুলোকে ছোট করে ভাবতে শিখেন, ফার্স্টে ছোট ছোট ব্র্যাকেট দিয়ে দিয়ে রাখেন, সেটা করেন। পাশাপাশি যেটা করবেন যে প্রতিদিন টু ডু লিস্ট মেনটেন করার চেষ্টা করবেন, যদি পারেন খাতায় লিখে ফেলবেন ঘুম থেকে উঠে যে আজকে কি কি করা যায়, কি কি করব। সো সেটা একটা লিস্ট করে ফেলতে পারেন। তারপর যেটা করতে পারেন যে প্রতিটা কাজ, সাপোজ ধরেন আপনার খুব ইম্পর্টেন্ট একটা কাজ, যে আপনি ঠিক করলেন যে আজকে আপনি পড়বেন 1 ঘন্টা পড়াশোনা করবেন, তারপর আপনি আরেকটা আইডিয়া করতে পারেন, সেটার পাশে লিখে দিতে পারেন যে আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনি একটা আইসক্রিম খেতে পারবেন। সো ইভেন আপনি একটা আইসক্রিম বাসায় এনে রেখেও দিলেন। সো তখন দেখবেন যে আপনার পড়াশোনা করার প্রতি প্রচুর একটা মোটিভেশন আসবে, যে হ্যাঁ আমি পড়লে আমি আইসক্রিমটা খেতে পারবো। যেমন ছোটবেলা আমার বাসায় যেটা হতো যে আমাদের বাসায় আব্বু খুব রক্ষণশীল ছিল, টিভি দেখতে দিত না। সো যেটা ছিল যে রাত 10টার পর 11টা পর্যন্ত 1 ঘন্টা একটা সিরিজ দেখবো, সেটার জন্য টিভি দেখতে দিবে। সো সারাদিন কিন্তু আমার মাথায় খেলে ওইটাই থাকতো যে রাত 10টা বাজে আমি টিভি দেখতে পারবো, এর আগে আমার পড়াশোনা সব শেষ করতে হবে। সো আমি কিন্তু ওই টিভি দেখার জন্য কিন্তু সারাদিন অনেক মোটিভেটেড থাকতাম বা মোটিভেশন পেতাম। সো এইভাবে আসলে আস্তে আস্তে করে আসলে আপনার মোটিভেশন ব্যাক করানো যেতে পারে। আর পাশাপাশি যেটা যে নেগেটিভ কমেন্ট গুলো থেকে আসলে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনাকে কে কি বললো, কে কি কেন বলছে, এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করে নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের দিকে ফোকাস করতে হবে, যে মানুষ যা ইচ্ছে তাই বলুক, আমি সেগুলো কেয়ার করব না, আমি আমার মতো করে চলবো। তো আপনি যদি নেগেটিভ কমেন্ট গুলো থেকে যদি বের হয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য অনেক ইজি হবে যে আপনার সেলফ মোটিভেটেড রাখার। পাশাপাশি সামটাইমস আপনার যখন খুব বেশি ব্রোকেন লাগবে, তখন আপনি মোটিভেশনাল মাঝে মাঝে স্পিচ শুনতে পারেন। বাট আসলে মোটিভেশনাল স্পিচ আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যে শুনলেই যে আসলে মোটিভেটেড হয়ে যাওয়া যায় এমন না। বিষয়টা হলো যে আপনার নিজের আয়ত্তে আনতে হবে, আপনার নিজেকে আসলে ঠিক করতে হবে, আপনাকে ফিল করতে হবে যে আপনি কি চান। এখন আপনাকে কেউ যদি জোর করে করায়, সেই বিষয়ে কিন্তু ডিমোটিভেটেড হওয়ার চান্স অনেক বেশি। আপনাকে নিজেকে আসলে বুঝতে হবে যে আমার এটা আমার নিজের জন্য করতে হবে, আমার নিজের প্রয়োজন, এটা এটা আমার নিজের ভালোর জন্য হবে। তখন যে আপনি ইজিলি করে ফেলবেন। সাপোজ আপনার গার্লফ্রেন্ডকে ফোন দেওয়ার জন্য কিন্তু আপনাকে কেউ মোটিভেটেড করছে না, বা আপনি আজকে ডেটে যাবেন, এটার জন্য আপনি প্রিপারেশন নিবেন, কেউ কিন্তু আপনাকে মোটিভেটেড করছে না। বিষয়টা কি, আপনি নিজে নিজে মোটিভেটেড হচ্ছেন। বা আপনি ট্যুরে যাচ্ছেন, আপনাকে কেউ কিন্তু মোটিভেটেড করতেছে না যে তুমি ব্যাগ গুছাও, তুমি এটা করো সেটা করো। সেগুলো কিন্তু আমরা নিজেরা ইন্সপায়ার হয়ে করতেছি, বা আমরা নিজের খুশি মতো করতেছি। তো পড়াশোনা বা আপনার ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে ভাবতে হবে। তো আশা করি যে আপনি আপনার সমস্যাগুলো থেকে সহজে বের হয়ে আসতে পারবেন, এবং খুব তাড়াতাড়ি আপনি মোটিভেটেড থাকতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ আপু। রুহুল আমিন ভাইয়া একটা প্রশ্ন করছে। আচ্ছা, আমি আমার ব্যাপারে বলি। আমি যখন প্রোগ্রাম কিংবা ক্যারিয়ার আড্ডা বা মিটিং করি, তখন আমার কথা বলার স্পিডটা অনেক বেড়ে যায়।
আমার কথা বলার স্পিডটা এমনিতেই অনেক বেশি। তো এই ক্ষেত্রে যারা আমার প্রোগ্রাম বা মিটিং এ থাকে তারা এই ব্যাপারটাকে কিভাবে দেখে বলে আপনার মনে হয়? ওকে, বিষয় যেটা হচ্ছে যে আপনার কথা বলার স্পিড ওই প্রোগ্রাম বা মিটিং এ থাকলে বেড়ে যায়, যে সেটার সর্বপ্রথম কারণ হচ্ছে যে আপনি অনেক বেশি এক্সাইটেড থাকেন অথবা আপনি অনেক বেশি নার্ভাস থাকেন। হয় আপনি যাদের সাথে প্রোগ্রাম বা মিটিং করছেন তাদেরকে নিয়ে আপনি খুব বেশি এক্সাইটেড, আর আপনি খুব বেশি নার্ভাস, যে কারণে আপনার কথা বলার স্পিড বেড়ে যেতে পারে। এখন বিষয় হচ্ছে যে ভাইয়া, একটা গুরুত্বপূর্ণ মিটিং বা প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু আপনার কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে। সো আপনি যদি খুব বেশি তাড়াতাড়ি বা খুব বেশি স্পিডে কথা বলেন, সেক্ষেত্রে আপনার কথা যারা শুনছে, যদি মিটিং হয় যে আপনার শ্রোতারা যদি আপনার কথাতে বিরক্ত হয় বা আপনার খুব বেশি দ্রুত কথা বলছেন যে তারা বুঝতে পারছে না, আলটিমেটলি লসটা কিন্তু আপনার হচ্ছে। আপনি এনার্জি লস করে করে এতগুলো কথা বলছেন, আপনার কথাটা তারা বুঝতে পারছে না। সো আমার মতে যে আপনার কথার স্পিড যদি এরকম বেড়ে যায়, সো আপনি কিন্তু এই দুইটা পয়েন্ট আমি যে বললাম, আমি তো টোটাল জিনিসটা জানি না, যদিও আমার মনে হচ্ছে যে দুটার একটা হবে। সো আপনি আসলে একটু ফোকাস করা উচিত, বা আপনি আসলে বুঝতে পারবেন মিটিং এ থাকলে যে হয় ওর পরে আমি বলতে পারি, বা আপনি যখন প্রোগ্রামে কথা বলবেন যে হ্যাঁ ওর পর আমি বলতে পারি, আপনি যেটা করবেন যে আগে থেকে একটু একটু প্রিপারেশন নিবেন যে আমি এটা এটা বলবো, এটা এটা বলবো, মনে মনে প্ল্যান করতে পারেন। তারপর বলার সময় আপনি খেয়াল রাখতে পারেন যে আমার কিন্তু এই সমস্যাটা হয়, আমি একটু আস্তে কথা বলার চেষ্টা করি। কারণ ভাইয়া দ্রুত কথা বললে সেরকম সমস্যা না হওয়ারই কথা, বাট আপনি যেহেতু কথা বলছেন, আপনার মেইন লক্ষ্যটা হবে যে আপনার যারা শ্রোতা আছে তারা যেন আপনার কথা ভালোভাবে বুঝতে পারে। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার জন্য ভালো হবে যে আপনি যদি এটার প্র্যাকটিস করেন। ওকে, থ্যাংক ইউ আপু। আশা করি রুহুল আমিন ভাইয়া তার উত্তর পেয়ে গেছে। সো আরেকটা আমরা কমেন্ট নিচ্ছি। I am a class 10 student. I just want to earn money online. What type of work should I learn? ওকে, সে একজন ক্লাস 10 এর স্টুডেন্ট এবং সে টাকা ইনকাম করতে চায়। সো তার কি ধরনের কাজ শেখা দরকার বা করার দরকার? আচ্ছা, তুমি ক্লাস 10 এর স্টুডেন্ট, তুমি অনলাইনে টাকা ইনকাম করতে চাও। সো অনলাইনে টাকা ইনকামের সবচেয়ে ট্রাস্টেড ওয়ে হচ্ছে ফ্রিল্যান্সিং আর ডিজিটাল মার্কেটিং। সো তোমাকে ফার্স্টে ঠিক করতে হবে যে তুমি কোনটা চাচ্ছ, তুমি কি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছ আর ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছ। তুমি যদি ক্রিয়েটিভ কাজে খুব বেশি ভালো হও, সরি, তুমি যদি ড্রয়িং করতে পছন্দ করো, বা তোমার আইটি কম্পিউটার নিয়ে তোমার বসে থাকতে, তোমার গেম খেলতে, এই ধরনের কাজগুলো যদি তোমার পছন্দ হয়, তাহলে তুমি ফার্স্ট অফ অল তুমি যদি বলো যে আমার টাকা ইনকাম করতে হবে, তুমি বলার সাথে সাথে টাকা ইনকাম করতে পারবে, বিষয়টা এমন না। তোমাকে এমনি এমনি কেউ টাকা দিয়ে দিবে না। টাকা ইনকাম করার জন্য তোমার স্কিল গ্যাদার করতে হবে। সো ফার্স্ট অফ অল, আমি যে দুটো পয়েন্ট বললাম, ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং, অনলাইনে টাকা ইনকাম করার জন্য সবচেয়ে ট্রাস্টেড ওয়ে। সো তোমাকে ফার্স্ট অফ অল, যদি তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাও, তোমাকে এসইও এসইএম বা ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলোকে শিখতে হবে। তুমি যদি ফ্রিল্যান্সিং শিখতে চাও, আমি জানি না তো ছোট বাচ্চারা কেউ ফ্রিল্যান্সিং করছে নাকি, বা হ্যাঁ করে হয়তো। সো তুমি কিন্তু গ্রাফিক্স ডিজাইন, বা তুমি যদি ভালো কথা বলতে পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে পারো। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার সেক্টরে অনেক অনেক ধরনের কাজ আছে অনলাইনে, যে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করা যায়, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারো। যারা অনেক অনেক অনলাইনে সোশ্যাল অনলাইন পেজ আছে, যারা কিন্তু চায় যে ওদের পেজটা, যারা ওনার তারা তাদের পেজটাতে সময় দিতে পারে না, কারণ তারা নিজেদের বিজনেস নিয়ে এত ব্যস্ত থাকে। তখন তারা চাই যে তারা একটা সোশ্যাল মিডিয়া, তাদের পেজটাকে কেউ একজন সময় দিবে, যে পেজে কেউ নক করলে তাদের রিপ্লাই দেওয়া, বা পেজে রেগুলার পোস্ট করা, পোস্টের কমেন্টে রিপ্লাই দেওয়া, এই বিষয়গুলো দেখবে। সো এই রকম কয়েকটা জিনিস জায়গায় কিন্তু টাকা ইনকাম করা যায়। আর যেটা থাকে যে কার অনেক গ্রুপ আছে, বড় বড় গ্রুপ খুঁজে, যে তারা সেক্ষেত্রে তখন সেইভাবে ইনকাম করা যায়। বাট বিষয়টা হচ্ছে যে ভাইয়া, তুমি যেহেতু টাকা ইনকাম করতে চাচ্ছ, সবসময় মনে রাখবে তোমাকে কিন্তু কেউ এমনি এমনি টাকা দিবে না, তোমার টাকা ইনকাম করার সেই যোগ্যতাটা থাকতে হবে। সো তুমি আস্তে আস্তে নিজের স্কিল গ্যাদার করার চেষ্টা করতে থাকো। তুমি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে পারো, বা তুমি ফ্রিল্যান্সিং শিখতে পারো, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং
সরি ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং শিখতে পারো। পাশাপাশি তুমি এরকম কোথায় কোথায় অনলাইনে কাজ পাওয়া যায় এগুলো খুঁজতে পারো। সো গেমিং এর মাধ্যমে অনেক সময় ইনকাম করা যায়, অনলাইনে ইনকাম করার অনেক অনেক সোর্স আছে। বা কন্টেন্ট রাইটিং, তুমি যদি ভালো লিখতে পারো, গল্প লিখতে পারো, বা তোমার লেখালেখির স্কিল যদি ভালো হয়, কন্টেন্ট রাইটিং হিসেবে অনলাইনে ইনকাম করা যায়। সো ইনকাম করার অনেকগুলো ওয়ে আছে। বা তোমার যদি নতুন কিছু স্টার্ট করা থাকে, অনলাইন বিজনেসও শুরু করে দিতে পারো। মানে তুমি অনেক ওয়ে আছে, তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কি চাচ্ছ বা তুমি আসলে কোনটাতে এক্সপার্ট। তুমি যদি মার্কেটিং এ এক্সপার্ট হও, অনেক অনেক অনলাইন পেজের ওনাররা আছে যারা এরকম মার্কেটার খুঁজে যে তাদের প্রোডাক্টটাকে তারা অনলাইনে প্রমোট করে দিবে। পাশাপাশি তোমার ফেসবুক বা তোমার ইনস্টাগ্রামে যদি অনেক অনেক ফলোয়ার্স থাকে, ওই যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিন্তু এফিলিয়েটেড মার্কেটিং যেটা, সেটার মাধ্যমে কিন্তু অনেকে চায় যে তাদের প্রোডাক্ট গুলা তুমি প্রমোট করে দিবা তোমার ইনস্টাগ্রামে বা তোমার ফেসবুকে, তার জন্য তারা পে করবে তোমাকে। তো এরকম অনেক অনেক ওয়ে আছে। বিষয়গুলো হচ্ছে যে তোমাকে ফার্স্টে দেখতে, তুমি নিজেকে নিয়ে ভাববা। যারাই আমার লাইফটা শুনছেন তাদের সবাইকে বলবো যে আপনি কোথায় কেরিয়ার করতে চান সেটা আমি আপনাকে বলে দিব না। আপনাকে, আপনি অ্যাজিউম করবেন আপনি কিসে কিসে ভালো, আপনি কি কি ভালো পারেন, আপনাকে দিয়ে আসলে কি কি হবে, আপনি কোন কোন বিষয়গুলোতে কনফিডেন্ট, আপনার কি কি কোয়ালিটি আছে। যখন আপনি এগুলো বুঝতে পারবেন তখন আপনার জন্য ইজি হবে যে হ্যাঁ আমি এটাতে ভালো, তাহলে আমি এটাতে যাই। আমি খুব ভালো গল্প লিখি, আমি কন্টেন্ট রাইটিং এ যাই। আমি অনেক ভালো কথা বলতে পারি, আমি খুব সুন্দর করে কথা বলি, আমার কথা শুনলে মানুষ তাকায় থাকে, আমি পাবলিক স্পিকিং এ যাই। আমি খুব ভালো মানুষকে ম্যানেজ করতে পারি, আমি ম্যানেজমেন্টে যাই। আমি একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারি, আমি মানুষকে লিড দিতে পারি, আমার লিডারশিপ কোয়ালিটি অনেক ভালো। আমি মানুষ আমার কথা শুনে, তাহলে আমি ম্যানেজমেন্টে যাই। আমি মানুষকে প্রমোট করতে পারি, আমি প্রোডাক্ট প্রমোট করতে পারি, তাহলে আমি মার্কেটিং এ যাই। তো সেভাবে কিন্তু অনলাইনেও অনেক অনেক কাজ আছে। তো তোমাকে বুঝতে হবে, তুমি যদি গেমিং এ ভালো হও তুমি গেমিং করতে পারো, তুমি যদি টাইপিং এ ভালো হও কেপিটির কাজ আছে যেগুলো হলো বইয়ের পিডিএফ বানানো, সেগুলো করতে পারো। অনেক অনেক কাজ আছে। তোমাকে বুঝতে হবে যে তুমি কি করতে চাও বা তুমি কোন সেক্টরে কাজ করতে চাও, সেই অনুযায়ী তুমি ডিসিশন নিয়ে তারপর প্ল্যাটফর্ম খুঁজে তারপর কাজে নেমে পড়ো। ধন্যবাদ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপু। তো আমরা লাস্ট একটা প্রশ্ন নিয়ে আমাদের লাইভটা শেষ করব। তো আচ্ছা, আমার একটা প্রশ্ন, মানে যিনি করছেন, আমি সহজেই কিভাবে মানুষের সাথে মিশতে পারি, আমি সবার সাথে মিশতে পারি না। তো এই সম্পর্কে আপনি কি বলতে চান আপু? বুঝতে, সে সহজে মানুষের সাথে মিশতে পারে না, সে মানুষের সাথে মিশতে চাচ্ছে, তাই তো? মানে কিভাবে মানুষের সাথে জি, সহজে ফ্রেন্ডলি মিশতে হইতে পারে? চাইছে সবার সাথে আর কি, কথা বলতে পারে না, ফ্রেন্ডলি না। আচ্ছা, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে আপনি সহজে মানুষের সাথে মিশতে পারেন না, আপনি মানুষের সাথে মিশতে যাচ্ছেন। মানুষের সাথে মিশতে হলে সবার প্রথমে আপনি মেবি আপনি ইন্ট্রোভার্ট বা এমবিওভার্ট টাইপের মানুষ, যেহেতু সহজেই মিশতে পারেন না বলেছেন। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে আপনার আসলে যখন আপনি নতুন করে কারোর সাথে, আপনার আশেপাশে কোনো মানুষ আছে বা আপনি তাকে চিনেন না, তার সাথে ইন্ট্রোডাকশন করতে যাবেন, সবার প্রথমে সে হয়তো বা আপনার সাথে হয় নিজে থেকে সে বলতে পারে যে কেমন আছেন বা আপনি কে, কোথা থেকে এসেছেন, সে নিজে থেকে কথা বলতে পারে, অনেক সময় সে নাও বলতে পারে। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে নিজে থেকে তার সাথে গিয়ে কথা বলার। আর অন্য জনের সাথে কথা বলার সময় সবসময় গুড লিসেনার হওয়ার ট্রাই করবেন। সে কথা বলছে তার কথাটা শোনার চেষ্টা করবেন। পাশাপাশি আবার একেবারেই শোনার চেষ্টা করবেন না যে আপনি কোনো কোশ্চেন করছেন না, সে কথা বলে যাচ্ছে, তখন কিন্তু সে বলবে না। আপনি যখন আপনার সাথে কেউ কথা বলছে বা আপনি কারোর সাথে কথা বলছেন, তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আর যখন আপনার আশেপাশে কেউ থাকবে তাকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, যে তার বিষয়ে আপনি ইন্টারেস্টেড, তার বিষয়ে আপনি জানতে চাচ্ছেন, তার উপর একটু ফোকাস করতেছেন। তখন দেখবেন যে সে নিজে থেকে আপনার সাথে কথা বলতে চাবে, নিজে থেকে আপনার সাথে মিশতে চাবে। তো আপনি প্রথম প্রথম যদি এভাবে ট্রাই করতে থাকেন, আস্তে আস্তে কিন্তু আপনি আপনার এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। জি আপু, আমরা প্রায় আমাদের লাইভ ব্রডকাস্টের শেষের দিকে এসে পড়ছি। তো আপনাকে একটা কথা বলার ছিল। আমরা একটা গ্রুপ খুলছি আইটি ক্লাব নামে। তো আমরা এই গ্রুপকে অনেক স্বপ্ন দেখি, এই গ্রুপটাকে অনেক বড় করার স্বপ্ন দেখি। এই গ্রুপের কাজ হচ্ছে প্রোগ্রামিং, ইংলিশ, ফ্রিল্যান্সিং, যাই বলেন না কেন, ক্যারিয়ার বিল্ড আপ, সবকিছু নিয়ে আমরা এই গ্রুপে আলোচনা করি বা শিখাচ্ছি। তো এই গ্রুপ নিয়ে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই গ্রুপ সম্পর্কে আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা, বা এই গ্রুপ সম্পর্কে আপনি কিছু বলতে চান কিনা।
ওকে, ফার্স্ট অফ অল আইটি ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এই প্রোগ্রামে ডাকার জন্য। আমি অলমোস্ট মেবি কতক্ষণ কথা বলছি, 1.5 ঘন্টা কথা বলে ফেলেছি। তো আমি ফার্স্টে রুল আমিন ভাইয়াকে বলতেছিলাম যে কতক্ষণ লাইভ হবে, ভাইয়া বলছে 1 ঘন্টা। আমি বলছি 1 ঘন্টা আমি কেমনে কথা বলবো, তো দেখলাম যে এখন 1.5 ঘন্টা কথা বলে ফেলেছি। তো যাই হোক, তো তা আমি অনেক অনেক থ্যাঙ্কস আইটি ক্লাবের প্রতি আমাকে ডাকার জন্য লাইভে, এবং আমি কথা বলতে পারছি, বা আমার আসলে কথা বলে অনেক ভালো লেগেছে। এবং গ্রুপের মেম্বাররা এত বেশি অ্যাক্টিভ বা অনেক ইন্টারেক্টিভ কমেন্ট আসতেছিল রেগুলার। আমি আমার মনে হয় আরো অনেক বেশি কমেন্ট এসেছে, সবগুলো কমেন্ট হয়তো বা যারা হোস্ট ছিলেন সময়ের কারণে নিতে পারেন নাই, আমার এটা মনে হয় অনেক বেশি কমেন্ট এসেছে। সো আমি কিন্তু আরো অনেক লাইভ প্রোগ্রাম নিজে হোস্ট করেছি বা লাইভ প্রোগ্রাম করি, এত কিন্তু মেম্বারদের এঙ্গেজমেন্ট দেখিনি, বা গেস্টের সাথে এত ভালো এঙ্গেজমেন্ট আমি খুব কম গ্রুপেই দেখেছি, বা খুব কম প্রোগ্রাম হোস্টিং এর সময় দেখেছি যে গেস্টের সাথে মেম্বাররা এত অ্যাক্টিভ থাকে। সো এই গ্রুপের মেম্বাররা মোটামুটি অনেক বেশি অ্যাক্টিভ, যেটা দেখে আমার কাছে অনেক আসলেই ভালো লাগতেছে। ইভেন আমার কথা বলে অনেক ভালো লাগছে। আশা করি আইটি ক্লাবে যারা আছে সবাই নিজেদেরকে ডেভেলপ করতে চায়, বা নিজেরা নতুন কিছু শিখতে চাচ্ছে, বা ভালো কিছু শিখতে চাচ্ছে, বা নিজেদের কেরিয়ারকে ডেভেলপ করতে চাচ্ছে, তাদের ইচ্ছা। তো আমি আশা করি যে যারা আইটি ক্লাবের দায়িত্বে আছেন, বা যারা আসলে উদ্যোগটা নিয়েছেন, খুব মহৎ একটা উদ্যোগ নিয়েছেন মানুষকে ভালো জিনিস শেখার জন্য। কারণ এখন তো এই অনলাইনে কত লেম গ্রুপ হচ্ছে, কত ধরনের ফানি ফানি কন্টেন্টের গ্রুপ হচ্ছে, সেই তুলনায় আমরা ভালো কিছু শিখছি, এখানে সবাই ভালো কিছু শেখার উদ্দেশ্যে এসেছি। তো সেই জন্য যারা এই গ্রুপে মেম্বার এবং যারা আসলে আয়োজক, সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি যেটা আপনারা করতে পারেন যে গ্রুপে বিভিন্ন টপিকের উপর, যেহেতু আপনারা অনেকগুলো আপনার গোল সেট আপ করেছেন, সফট স্কিল, ফ্রিল্যান্সিং, আইটি, কোডিং, সবকিছুর উপরই গ্রুপটা। সো বিভিন্ন টপিকে ডিসকাশন টাইপের কিছু করতে পারেন। পাশাপাশি এখন এই সেক্টর গুলাতে এই সেক্টর গুলার ওয়ার্ক ফিল্ড আসলে কোথায়, কারণ আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে রিক্রুটমেন্ট থেকে কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, সো এই টপিক গুলার আসলে জব ফিল্ড গুলো কোন কোন জায়গায়, বা আমরা আসলে কিভাবে ইন ফিউচারে কোন কোন সেক্টরে কাজ করতে পারি, বা জব সেক্টরের জন্য কিভাবে নিজেদের প্রিপেয়ার করতে পারি। পাশাপাশি প্রতিটা টপিকের উপর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সেশন বা ট্রেনিং যদি করানো যায় গ্রুপ থেকে, যেহেতু গ্রুপের মেম্বাররা অনেক অ্যাক্টিভ এবং সবাই চাচ্ছে। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড কন্টেন্ট, সফট স্কিল নিয়ে কন্টেন্ট গুলো যদি প্রোভাইড করা হয়, বা বিভিন্ন অনলাইন ট্রেনিং বা অনলাইন সেশন, বা বিভিন্ন স্কলারশিপ রিলেটেড নিউজ গুলো যদি গ্রুপে প্রোভাইড করা হয়, বা আস্তে আস্তে গ্রুপের মেম্বারদেরকে বিভিন্ন ধরনের সেশন ট্রেনিং প্রোভাইড করা হয়, তাহলে মনে হয় যে বেটার হবে যারা গ্রুপের মেম্বার আছে। আর পাশাপাশি অবশ্যই গ্রুপ যতটুকু, আইটি ক্লাব গ্রুপ এখন পর্যন্ত যতটুকু কাজ করছে, বা যা যা কাজ করছে আমি কিছু কিছু দেখেছি, সো খুব ভালো কাজ করছে। ইনশাআল্লাহ ইন ফিউচার আরো অনেক ভালো ভালো কাজ করবে। সো আইটি ক্লাবের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপু। আচ্ছা আপু, জি আমার একটা আপু, আপনাকে ধন্যবাদ কোশ্চেন আপনার ছিল। মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করার জন্য। আমি জাস্ট আপনাকে না, এটা জিজ্ঞেস করতে তোমাদের চাচ্ছিলাম, দুজনকে এটা কি? অনেক অনেক থ্যাঙ্কস। আমি তোমাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। জি, আচ্ছা, এখন তোমরা ধন্যবাদ। দুজন ক্যামেরায় আসো, আমি একা একা বসে আছি, কেমন লাগে? জি আপু, আপনার বিরুদ্ধে একটা কমপ্লেইন আছে তারেকের, আপনি নাকি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না। এর জন্য ও আমাকে অনেকবার বলছে যে ভাই প্লিজ আপুকে বলতে যাতে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। জি আপু, অনেক আগে আচ্ছা, আপনাকে আমি ফ্রেন্ড অনেক রিকোয়েস্ট অনেক দিছি, বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স আচ্ছা, পাইনি। অনেক বড় প্লাস ইনজাস্টিস, অনেক অনেক বড় ইনজাস্টিস। আচ্ছা ঠিক আছে, আমি আসলে আমি আজকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। হ্যাঁ, ঠিক আছে। আমি অলরেডি পাঠাই দিছি আপু, আচ্ছা, আর কোনো আপনি কমপ্লেইন জাস্ট আছে? অ্যাকসেপ্ট করিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কোনো কমপ্লেইন কারো? না, কমপ্লেন নেই, আমার একটা কিউরিওসিটির জন্য একটা প্রশ্ন ছিল। এটা কি আপনার জীবনে ফার্স্ট কোনো আচ্ছা, লাইভ সেশন ছিল? না, এর আগে আরো অনেকগুলো লাইভ সেশন অ্যাটেন্ড করেছি,
হোস্টিংও করছি, স্পিকার হিসেবে আরো 3-4টা প্রোগ্রাম করেছি। এটা প্রথম না আসলে, বাট লং টার্ম, হ্যাঁ আমি টানা 1 ঘন্টা একা একা কথা বলছি অ্যাজ এ গেস্ট হিসেবে, সেই হিসেবে এটা প্রথম। এত দীর্ঘ জি সময় আপু, ধরে আমরা কোনো লাইভ প্রোগ্রামে কথা। জি। সো অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের মানে আমন্ত্রণটা গ্রহণ করার জন্য। আমরা খুবই খুশি হয়েছি আপনি আমাদের লাইভটাতে জয়েন করছেন এবং আপনার মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করছেন এবং অনেক মূল্যবান কথা আমাদের বলছেন, আমাদের কেরিয়ার বিল্ড আপ নিয়ে কথা বলছেন, কিভাবে আমরা নিজেকে ডেভেলপ করতে পারি, এবং আপনি আপনার নিজের কথাও বলছেন আপনি কিভাবে এই গ্রুপগুলোর হ্যাঁ সাথে জয়েন হয়েছেন, কিভাবে ক্লাবগুলোর সাথে জয়েন হয়েছেন। সো অনেক ইন্সপায়ার হয়েছি, পার্সোনালি আমি অনেক ইন্সপায়ার হয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি যখন কেবল ক্লাস 10-এ যখন কলেজে বা ভার্সিটিতে উঠবো, ইনশাল্লাহ আমিও বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত হব এবং নিজের স্কিলগুলোকে ডেভেলপ করার ট্রাই করব। হ্যাঁ, জি, আচ্ছা, তুমি আমাকে অনেক একটু অনেক নিয়ে দিও থ্যাঙ্কস তোমার সাথে করে। দুজনকে, অনেক বেশি থ্যাঙ্কস। আর সবচেয়ে বেশি থ্যাঙ্কস হলো যারা এতক্ষণ ধরে শো শুনছিলেন। আমি অনেক বেশি বেশি কথা বলছি, আমি জানি এক কথা হয়তো বা 2-3 বার করে করে আমি রিপিট করে ফেলছি, আর আমার নিজের অনেক ঠান্ডা লাগছে। তো শো এর মাঝখানে অনেকবার আমি মাইক পজ করছি, তো সেগুলোর জন্য আসলে অনেক অনেক সরি। আর আপনারা এত কষ্ট করে এতক্ষণ ধরে শো শুনছেন, তার জন্য আপনাদের অনেক অনেক অনেক। জি আপু, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট কোনো টাইম আবারও আপনাকে লাইভে ইনভাইট করব, আর আপনি অবশ্যই আসবেন, এই ইনশাআল্লাহ আশা আমি রাখতেছি। নেক্সট আইটি ক্লাবের থেকে যে কোনো লাইভের ইনভাইটেশনের জন্য আমি এখন থেকে ওয়েট করব যে আবার কবে আমাকে ওরা ডাকবে, কারণ আমার এত বেশি ভালো লেগেছে এখানে কথা বললে, বা আমি এত ফ্র্যাঙ্কলি আসলে কথা বলতে পেরেছি। কারণ অন্যান্য প্রোগ্রামে গেলে আসলে একটু কথা বলার পরপরই মানে যারা হোস্ট থাকে ওরা পজ করে দেয় যে আপু একটু শর্ট করেন, একটু শর্ট করেন, একটু শর্ট করেন। বাট এখানে এত বেশি ওপেন স্পেস পেয়েছি বা কথা বলে এত বেশি ভালো লেগেছে যে আমি আবার নেক্সট টাইম যদি আমার আইটি ক্লাব থেকে আমাকে যেন আবার কোনো প্রোগ্রামে ডাকা হয়, সেই জন্য কিন্তু আমি নিজে অপেক্ষা করব। জি জি, আমরা খুব শীঘ্রই জি আরো আপু, এরকম লাইভ প্রোগ্রাম আয়োজন করার ট্রাই করব। আমরা আমাদের লাইভ ব্রডকাস্ট একদম শেষ করছি। এখন হয়তোবা শেষ হয়ে যাবে। সো যারা সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ আমাদের এই লাইভটা দেখার জন্য, এবং পরবর্তীতে ভবিষ্যতে আমরা আরো এরকম লাইভ নেওয়ার চেষ্টা করব এবং আরো মিমাপুর মতো জি জি, আরো অনেক এক গেস্টকে সেকেন্ড, ইনভাইট তার করব। জি একটা মজার ব্যাপার, লাইভ শুরু হওয়ার পর থেকে আমরা নিজেদের ইন্ট্রোডিউস করি নাই, ব্যাপারটা আসলে দুঃখজনক। আমি হচ্ছে ওয়াসিফ, এই গ্রুপের মডারেটর, আর আমার সাথে ছিল হচ্ছে তারেক, আর আমাদের স্পেশাল গেস্ট ছিল হচ্ছে সুমায়া জামান মিম আপু। থ্যাংক ইউ আপু আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য। আমরা লাইভটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, বাই। শুভরাত্রি।